আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আপনার জি স্যার, কমেন্টটা শুনতে ব্যাক পাচ্ছি দিতে স্যার। হবে। বললো আসসালামু আলাইকুম। কেমন আছো? স্যার আপনি পাবেন। পাচ্ছ? কোথায়? পাবেল কোথায় আছো? স্যার পাবেলে কি দোকানে। অবস্থা তোমার? বললো ভাত খেয়ে যা। ভাতই না ডাকে আমার। ভাত খাইবে একটু পরে, ভাত পরে খাইব। আছে স্যার, স্যার আছে। হ্যাঁ হ্যাঁ খারাপ। স্যার দেখছেন তো আপনাকে শেষ করতে হবে। এই পাবেল তো রাস্তা নাকি? আমি রাস্তায় আমার বাসায় নেটওয়ার্ক নেই। বন্ধু একটা ভিডিও করো, চ্যানেল থেকে পাঠাবো। এখন কতজন আছো এখন? স্যার চুক্ত হয়েছে স্যার। স্যার আমার স্পিকারটা অফ করে দিই স্যার, আমি রাস্তায় তো স্যার বাইরে থেকে সাউন্ড আসবে, আপনাদের প্রবলেম হচ্ছে। স্যার আপনি সবাইকে মিট করতে পারবেন স্যার? এখন আমাদের কয়েকটা কথা। জি স্যার, জি স্যার। যে কথা বলবো যেন সবাই স্পিকার অন করে কথা বলবো। তোমরা আমার স্পিকার অন করতে পারবে না। যারা প্রশ্ন করবে না, স্পিকার অন করতে পারবে না। জি স্যার। তোমাদের আমি সর্বশেষ এই বিষয় পর্যন্ত পোশাক মনে হলে আমি লাইন আছো? জি স্যার, স্যার বলেন স্যার। ওই পর্যন্ত নেওয়া হয়েছিল। প্রশ্ন কথা বলতে পারবেন? শেষ কয়েক জি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। সাহেবটা মিট করে দেবো। স্যার ক্লাস থেকে স্যার থেকে মিট করবে। কি তোর ক্লাস করবো নাকি? একদম। কিছু শুনতে হবে না। জি স্যার। জি স্যার। স্যার কথা বোঝা যাক কিংবা না যাক, আপনি ক্লাস নেন স্যার। এতক্ষণ হয়ে গেছে স্যার, ক্লাস শুরু করে দিন হ্যাঁ, স্যার। রাইট। আচ্ছা আমরা এখন রেকর্ডিং হচ্ছে, সমস্যা না, আমি তো তোমাদের ক্লাস দিয়ে দেবো পরে, ঠিক আছে? ক্লাস দিয়ে দেবো। জি স্যার, ঠিক আছে, আপনি বলেন। ঠিক আছে, তোমরা এখন কথা বলো, আমি কথা বলছি। আচ্ছা, রোমান্টিক কোন উপাখ্যান বিষয়টা দেখো। এটা মধ্যযুগের বাংলাদেশ সাহিত্য, তার মধ্যে রোমান্টিক কোন উপাখ্যান এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং বাংলা সাহিত্যে আমাদের যে মধ্যযুগের সাহিত্য বলতে এখানে বৈচিত্র্য সাহিত্য। আমাদের সমস্ত বিষয় আমরা যদি এভাবে পড়ি তাহলে আমাদের তো যে ক্লাস, এই ক্লাসে শেষ করতে পারবো না। তো দেখো, বাংলাদেশে মুসলমানদের আগমন, অর্থাৎ যে মুসলমানদের যে আসলো মধ্যযুগে, যেটা তোমার 1204 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আগমন করেন, তখন এই বাংলাদেশে এবং এই বাংলা সাহিত্যে এই মুসলমানদের প্রভাবের ফল দুই রকম ছিল। একটা ছিল প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ প্রভাব। এই প্রত্যক্ষ ফলের মধ্যে ছিল এটাই যে স্যার এই সময় স্যার। তারা বলো। স্যার আপনার লেকচার কিছুই বোঝা যাচ্ছে না। আপনি ভিডিওটা অফ করে আপনি অডিও কথা বলেন আর স্লাইডগুলি একটু আমাদের দেখান। আপনি ভিডিও অফ করে দেন, আপনার কথা বোঝাই যাচ্ছে না একবার। ঠিক আছে, এখন কথা বলতে যাচ্ছে। জি এখন বোঝা যাচ্ছে। আপনি স্লাইডগুলো হয়তো বা অন করতে পারেন। আচ্ছা না, আমি তো মোবাইলে কথা বলতে, স্লাইড ল্যাপটপে, স্লাইড আমি তোমাদের দিয়ে দেবো। স্লাইডটা জাস্ট পয়েন্টগুলো আমি, এটা মূলত হচ্ছে তোমাদের পড়তে হবে। আর আচ্ছা এখন যেহেতু অডিও কথা বলছি, এটা মানে বেটার হচ্ছে। জি স্যার, অডিও কথা বলেছি। আচ্ছা শুনতে পাচ্ছ সবাই? এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে ঠিক আছে, ভিডিও আমরা অডিও কথা বলছি। দেখো, বাংলাদেশে মুসলমান কাবজাব যে আগমন, যে বাংলা ভাষা সাহিত্য যে কথা আগে বলেছি, যে মধ্যযুগে যখন পাল রাজাদের পরে আগের কোনো কথাই বুঝতে পারিনি, শোনা যায়নি। আচ্ছা এখন তো শোনা মাঝখান যাচ্ছে। থেকে জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। দেখো, তোমরা জানো যে প্রাচীন যুগে এদের শাসন করতো হিন্দু রাজরা, তাই না? বলো।
হ্যালো, দিশা শুনতে পাচ্ছে, আপনি বলেন। যেভাবে কথার থাকতে থামায় দেওয়া মানে কি? ক্লাস করতেছি। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিয়েছি, এখন আমি কথা বলছি তোমার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মুসলমান আগমনের ফল ছিল দুই রকম। প্রথম তুমি জানো যে মধ্যযুগের শুরুতে, যে আমরা প্রাচীন যুগ যেটা বলেছি, প্রাচীন যুগে কিন্তু শাসন করতো মুসলমান। সবাই আনমিউট করে, সবাই আনমিউট করে। পরে আমাদের বাংলা শাসন ক্ষমতার কেন্দ্রে চলে আসে মুসলিমরা। তো এই মুসলমানরা আসার ফল হচ্ছে দুই রকম, উৎপত্তি ফল বলতে সরাসরি, কারণ মুসলমানরা সমগ্র মধ্যযুগে কিন্তু এই বাংলাদেশ শাসন করছে। বাংলাদেশটা ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা, এটা প্রত্যক্ষভাবে এটা। কিন্তু এই যে পরোক্ষ একটা ফল ছিল, বাংলা মুসলমান শাসকের পূর্বে হিন্দু রাজারা তারা ঘোষণা করেছিল যে বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা বাংলা ভাষাটা করা যাবে না। কারণ আমরা দেখেছি সেন রাজবংশ তারা ছিল কৌলিক, অর্থাৎ হিন্দুদের যে ব্রাহ্মণ্য সংস্কৃতি পল্লব, দিশা শুনতে পাই? স্যার শুনতে পাচ্ছি, বলেন। সংস্কৃতি বসে তারপর অপর শাসক আসলো। রোমান্টিক পুনঃপ্রখ্যানের বিষয়টা কি, তাই না? অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের রোমান্টিক পুনঃপ্রখ্যান যে বিষয়টা পড়ছি, এই রোমান্টিক পুনঃপ্রখ্যান কি আসলে? দেখো, রোমান্টিক পুনঃপ্রখ্যান বলতে মধ্যযুগের কবিরা মধ্যযুগের কবিরা বিভিন্ন কাব্য, নাটক, উপন্যাস লিখে বাংলাদেশের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এই মধ্যযুগের কবিদের মধ্যে কিছু কবি বা মধ্যযুগের সাহিত্য ভান্ডার বৈচিত্র্যময়। বৈচিত্র্য কেন বলছি, কারণ আমরা দেখো চর্যাপদ বা চর্যাপদের পরে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন আমরা পেয়েছি এখন পর্যন্ত। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, পদাবলী, রোমান্টিক পুনঃপ্রখ্যান, অনুবাদ সাহিত্য, লোক সাহিত্য বৈচিত্র্যময়। কিন্তু এর মধ্যে এই রোমান্টিক পুনঃপ্রখ্যান যেটা বলছি, এর আগে রোমান্টিক পুনঃপ্রখ্যান কাব্যে কিন্তু মধ্যযুগের এবং প্রাচীন যুগে যত সাহিত্য রচিত হয়েছে সমস্ত সাহিত্য রচিত হচ্ছে ধর্মকেন্দ্রিক। তোমরা যদি একটু দেখো, আমরা প্রথমে দেখি চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের সাধন সামগ্রী, যার মূল বিষয় ধর্ম, এবং ধর্মকে কেন্দ্র করেই সাহিত্য রচিত হয়েছে। আমরা যদি দেখি শ্রীকৃষ্ণ কীর্তন, সেটাও কিন্তু ধর্মীয় বিষয়বস্তু, কারণ এখানে রাধা এবং কৃষ্ণের গুরুত্বের আড়ালে কিন্তু বাস্তব জীবনের পরিচয় এসেছে। কিন্তু সেখানে কিন্তু যে বাস্তব জীবনের নরনারী তাদের যে প্রাধান্য রয়েছে ধর্ম, কারণ আমরা দেখেছি বৈষ্ণব ধর্ম একটা মাহাত্ম প্রচারমূলক বা প্রচার বা কৃষ্ণের মাহাত্ম প্রচার করার জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের আবির্ভাব হয়েছে বা শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য সৃষ্টি। কিন্তু এই যে রোমান্টিক পুনঃপ্রখ্যান কাব্য বাংলা সাহিত্যের প্রথম কাব্য বা সার্থক কাব্য সৃষ্ট বা সৃষ্টি হলো, যেখানে শুদ্ধবাদ্য মানুষদের অর্থাৎ বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত, বাস্তব জীবনের নরনারীদের দেখা করছে। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বাংলার মুসলমানদের যতখানি হাত রয়েছে, হিন্দুদের কিন্তু ততখানি নয়। কারণ এই যে আমাদের এই মুসলমান কবিদের পূর্বে যে সকল হিন্দু কবি ছিল, তারা কিন্তু প্রত্যেকে হিন্দু দেবী বা দেবতাদের মাহাত্ম পোষণমূলক কাব্য লিখেছে, মানুষের কথা কিন্তু তেমন ভাবে এখানে আসেনি। তো দেখো, এই রোমান্টিক পুনঃপ্রখ্যান কাব্যের কবিরা প্রথম যখন কাব্য লেখা শুরু করে, আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের যে উৎস, সেখানে আসলে রোমান্টিক আমাদের যে প্রথম, এর আগে কোনো নিদর্শন ছিল না। চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এইরকম সাহিত্য কিন্তু মানুষের কথা নয়, আসছে দেব দেবতার মানে দেবতাদের কথা। কিন্তু মানুষের কথা মুসলমান কবিরাই প্রথমে আসলেন। আমি একটু দেখো, মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে এই রোমান্টিক পুনঃপ্রখ্যান। এই শ্রেণীর কাব্য মধ্যযুগের সাহিত্য বিশিষ্ট স্থান জুড়ে আছে। এখন দেখো এটা উৎস কোথায়? রোমান্টিক পুনঃপ্রখ্যান কাব্য আমরা বলছি, কিন্তু উৎসটা হচ্ছে ফার্সি, অর্থাৎ ইরানের, এখন যেটা বলছি ইরানের ভাষার নাম আমরা বলছি ফার্সি, কিন্তু বা ফার্সি। এই
ইরানের সাহিত্য বা হিন্দি অর্থাৎ দুইটা ভাষা তার দুইটা সাহিত্য, একটা হচ্ছে ফার্সি সাহিত্য এবং একটা হচ্ছে হিন্দি সাহিত্যের উৎস থেকে উপকরণ অর্থাৎ যে মূল উপাদানগুলো নিয়ে অনুবাদমূলক কোন কাব্যগুলোকে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য উপলব্ধ হয়েছে। অর্থাৎ দেখো এই যে ফার্সি সাহিত্য এবং বা ইরানি সাহিত্য এবং ভারতীয় বা হিন্দি সাহিত্য এইখান থেকে মূল উপকরণ সংগ্রহ করে বা মূল উপাদান মূল কাহিনীকে নিয়ে আমাদের দেশের কবিরা নিজেদের মতো করে আমাদের দেশের আবহাওয়া বা তাদের চরিত্রগুলো আমাদের ঠিক ওই ফার্সি চরিত্রের চেয়ে আমাদের বাঙালি চরিত্র হিসেবে রূপায়িত হয়েছিল। মধ্যযুগের কাব্যের ইতিহাসে ধর্মীয় বিষয়বস্তুর আধিপত্য ছিল, যেটা আমি বললাম যে দেখো মধ্যযুগের সাহিত্য সেখানে ধর্মটাই প্রাধান্য পেয়েছিল। কোথাও কোথাও লৌকিক মানে আমাদের যে বাস্তব ছিল ও সামাজিক জীবনের ছায়াপাত ঘটলেও কিছু কিছু জায়গায় আমাদের যেমন চারপাশে আমরা দেখতে পাই যে তৎকালীন নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম জীবন চিত্র এসেছে, কিন্তু সামাজিক জীবনে ছাপাত ঘটলেও দেব দেবীর কাহিনী প্রাধান্য পাতে মানবীয় অনুভূতি প্রকাশ এসেছে। অর্থাৎ দেখো মানুষের কাহিনী এসেছে কিন্তু দেবীর কাহিনী একদম বহুভাবে উপস্থাপিত হয়েছে যে সাধারণ মানুষ আসলেও সাধারণ মানুষের কাহিনী আছে ছায়াপাত ঘটলে, কারণ দেব দেবীরাই প্রাধান্য পেয়েছে বেশি। অর্থাৎ মানবীয় অনুভূতি বা মানব জীবন সুখ দুঃখের প্রকাশ স্পষ্ট হয়ে সাহিত্য ধারায় সৃষ্টি করে। অর্থাৎ এই যে রোমান্টিক কাব্য এখানে আমরা পুরা মানব অর্থাৎ বাস্তব মানবী প্রেম কাহিনী এবং এটাই প্রথম সাহিত্য সৃষ্টি যেখানে সরাসরি কোনো আধ্যাত্মিকতা না কোনো রূপকথা কিন্তু এই পৃথিবীর বা বাস্তব জীবনের মানবী কথা সাহিত্য উপস্থাপিত হয়েছে। আর এর প্রধান গুরুত্ব বা এই সাহিত্যের প্রধান ক্রেডিট আমরা দেব মুসলমান পরিবর্তে। হিন্দু ধর্মাচরণের পরিবেশ বাইরে থেকে মানবিক কাব্য রচনা এবং মধ্যে লেখা মুসলমান পরিবার এরা যে হিন্দু এরা বাস্তব জীবনে নরনারীদের জীবনের কথা উপস্থাপন করতে পারে। রোমান্টিক কবিরা তাদের কাব্যে ঐশ্বর্যবান প্রেমশীল সৌন্দর্য ফুরিয়ে জীবন পিপাস মানুষের ছড়িয়ে উঠেছেন। একজন সমালোচক ভাষা বাংলা ভাষার বিখ্যাত বনের ডক্টর সুকুমার সেন মধ্যযুগে যে এই যে রোমান্টিক কোন অর্থাৎ নতুন ধরনের কাব্য সৃষ্টি হলো এই সম্পর্কে তিনি বলেছেন, এই বৈশিষ্ট্য সম্পর্কে তিনি কথা বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো মুসলমানদের ধর্মীয় যাদের বই আছে নতুন বই 291 পৃষ্ঠা, মুসলমানদের ধর্মীয় আদর্শের পরিপ্রেক্ষিতে দেব দেবীর কল্পনার কোনো অবকাশ ছিল না। কারণ দেখো মুসলমানদের তো বা মুসলমান ধর্মে দেব দেবী পূজা করা হারাম, তাই বাংলা সাহিত্যের ধর্মীয় পরিবেশের বাইরে থেকে এই কবিরা স্বতন্ত্র কাব্য ধারা প্রবর্তন করেন। ধর্মীয় বিষয়ের সঙ্গে সম্পর্ক অর্থাৎ এই যে ধর্মীয় বিষয়ের সঙ্গে এই কোনো সম্পর্ক ছিল, ধর্মীয় বিষয়ের সঙ্গে সম্পর্ক নির্দিষ্ট শব্দে নতুন ভাব বিষয় ও রসের যোগান দেওয়া হয়েছিল। বাংলাদেশের সাহিত্যের গতানুগতিক ঐতিহ্যের বাইরে নতুন ভাবনা চিন্তা ও রসনাভিকের পরিচয় এই কাব্যগুলো স্পষ্ট ছিল। ধর্মীয় গণ্ডির বাইরে এই শ্রেণীর জীবন রসাচ্ছিত কোনো একটা তাতে এক নতুন বড় ঐতিহ্যের সৃষ্টি হয়। এই কথা বলতে তখন ছড়িয়ে দিলাম। আচ্ছা এখন দেখো রোমান্টিক কোন কাব্যগুলো স্থান পেয়েছে বিষয়বস্তু হিসেবে মানবীয় কোন কাহিনী অর্থাৎ কোন হিসাবে বলা মানুষের কোন কাহিনী বলতে প্রেমের যে সব কাহিনীগুলো, কারণ এই রোমান্টিক কোন উপাখ্যান বলতে রোমান্টিক কোন উপাখ্যান সম্পর্ক কাহিনী আর কোন মানে প্রেম অর্থাৎ প্রেমের কাহিনী। আচ্ছা পেজ নাম্বার কত বলছিলেন স্যার? পেজ নাম্বার 291 পেজ। আচ্ছা থ্যাংক ইউ আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? স্যার না স্পষ্ট না স্যার, স্পষ্ট শোনা যায় স্যার। স্যার শোনা যায় বাট স্পষ্ট না। আমি তো স্যার শুনতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু অনেকে নেটের প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে। স্যার কথা শুনতে পারতেছি বাট স্পষ্ট না। আচ্ছা কিন্তু আমার তো এখানে নেট কিন্তু আমি পূর্ণ, আমি কিন্তু তোমাদের কথা স্পষ্ট। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি মানে আবার চেষ্টা করবো সেকেন্ড ক্লাস আরো ভালো করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো রোমান্টিক কোন কাব্যগুলোতে স্থান পেয়েছে বিষয়বস্তু সে মানবের অর্থাৎ এই যে বাস্তব জীবনের নরনারীর জীবনের কাহিনী। আর কোন কাব্যগুলোর বিকাশ বাংলা সাহিত্যের মধ্যযুগে দেখো প্রাচীন যুগে কিন্তু আমরা কোন কাব্যের কোনো পরিচয় বা সাক্ষাৎ পাই না, কারণ প্রাচীন যুগে কোন কাব্য সৃষ্টি হয়নি। প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন আমরা জানি প্রথম সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ, তাই না? দেখো মুসলমান কবিগণের সামনে এই যে তারা যে কোন কাব্য লিখবে মুসলমান কবিদের সামনে কোনো দৃষ্টান্ত ছিল না, কারণ এরকম বই বাংলা সাহিত্যে আগে কোনো লেখা হয়। মুসলমান কবিগণের সামনে ছিল শুধুমাত্র হিন্দু পুরাণ অর্থাৎ হিন্দুদের পুরাণ পরিপুষ্ট পাঁচালী মানে হিন্দুদের যে এর আগে হিন্দু কবিদের যে কাহিনীগুলো লিখেছেন সেগুলোই শুধু তাদের সামনে ছিল। এই একঘেয়ে ধর্মগীত এই যে হিন্দু পুরাণ এটা আসলে একই বিষয় সম্পর্কে বিভিন্ন কবি বিভিন্ন বলেছে অর্থাৎ একঘেয়ে সৃষ্টি হয়ে গিয়েছিল। তো এটা তাদের মুসলমান কবিদের কাছে এটা আকর্ষণ
লক্ষণীয় হয়নি। এই একঘেয়ে ধর্মধারা তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেনি ধরুন কোন কাব্য রচনায় মূল্যবান অবদান দেখতে। অর্থাৎ এই ধর্মীয় একঘেয়ে কাব্য রচনার পরিবর্তে মুসলমান পরিবার বাংলা কাব্য সঞ্চার করে গেছে এক অনাস্বাদিত রচনা, যেটা এর আগে কখনো কেউ লেখেনি। দেখো মঙ্গল কাব্যের কাহিনী গঠিত হয়েছে, আমরা এই রোমান্টিক কোনাপাক এর আগে পাচ্ছি মঙ্গল কাব্য, কিন্তু মঙ্গল কাব্যে কি আছে? মঙ্গল কাব্য ধর্মীয়, অর্থাৎ দেবীদের মঙ্গল বা যে কাব্য পড়লে মঙ্গল হয়, এবং কি যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয়। যেমন ধরো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল। মনসা মঙ্গল কাব্য মনসা দেবীর পূজা প্রচারের জন্য, চণ্ডী মঙ্গল কাব্য চণ্ডী দেবীর পূজা প্রচারের জন্য, অর্থাৎ এখানে চণ্ডী দেবী এই তার পূজা বা তার মাহাত্ম্য প্রচারমূলক কাব্য। এই জন্য আমরা এর মধ্যে তেমন কোনো মানে বিষয়গুলোকে আমরা আসলে ভাবে দেখি না। আচ্ছা, কিন্তু কোন অর্থাৎ এই যে রোমান্টিক কোন কাব্যের লক্ষ্য ছিল শিল্প সৃষ্টি এবং রসনা, অর্থাৎ সার্থক যে শিল্পী মানদণ্ড বা শৈল্পিক মানদণ্ডে যে সাহিত্য রচনা করা যায়, যার প্রথম প্রয়াস আমরা দেখি রোমান্টিক কোনাপাক কাব্য। রোমান্টিক কথা ও কাহিনীর অসাধারণ ভান্ডার। এই দেখো, এর আগে এই রোমান্টিক কাহিনী কাব্যের সবচেয়ে বড় উৎস ছিল আরবি এবং ফার্সি সাহিত্যে, কারণ আরবি এবং ফার্সি সাহিত্য অনেক আগে থেকে এই বিষয়গুলো চর্চা হয়ে আসছিল, যেটা আমাদের বাংলা সাহিত্য ছিল না। তো রোমান্টিক কোনাপাক্কান কাব্যের যে কাহিনীগুলো, যেমন ধরো লাইলি মজনু বা আমরা যদি দেখি ইউসুফুল লেখা, এই সকল কাব্যের কাহিনী আমাদের দেশীয় না। ইউসুফুল লেখা কাব্যের কাহিনী হচ্ছে ফার্সি ইরানের কাহিনী, লাইলি মজনু কাব্যের কাহিনী ইরানের কাহিনী। তো এই সকল দেশের কাহিনী নিয়ে সে তারা আরবি ফার্সি উৎস থেকে উপাদান সংগ্রহ করে কবিরা নিজেদের মতো করে রচনা করেছে কাব্যগুলো। আর দেখো রোমান্টিক ভান্ডার আরবি ফার্সি আর অর্থাৎ আমাদেরকে বাস্তবে জীবন ছিল, কারণ দেখো ইরান বা আরব বা আরবি সাহিত্যগুলো ওই সেই সময় বিষয়গুলো ছিল যুদ্ধবাজ এবং এরা বিভিন্ন দেশ জয় করছিল। এই জন্য তারপর যুদ্ধবাজ রাজ দরবার, কারণ রাজারা অনেক যুদ্ধ করে অনেক নগর সমাজের মানব সম্পদকে ধ্বংস করে দিয়েছিল। এই জায়গাগুলো অনেক সেই সময় খুব প্রভাবশালী ছিল। আচ্ছা, কোন কাব্যগুলো হচ্ছে মানব প্রেম, মানুষের যে মানুষ এবং মানুষের মধ্যে যে একটা সম্পর্ক, সেই মানব প্রেম, রূপ, সৌন্দর্য, যুদ্ধ অভিযাত্রা, অলৌকিকতা, আধ্যাত্মিকতা। তো দেখো এর মধ্যে ওরা বাস্তবে করেছে, কিন্তু তবু এর মধ্যে কিছু আধ্যাত্মিকতার আমরা প্রত্যুত্তর করি, কারণ অনেক আধ্যাত্মিক কাব্যগুলোর মধ্যে আছে, যেমন কিছু কাব্যের মধ্যে বা এরকম রোমান্টিক কোন কাব্য মানুষ পরীকে পাওয়ার জন্য বা পরীর সঙ্গে মানে অনির্দেশ যাত্রা করে, তারা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখেছে যে পড়ে এসেছে, এই যে পরীকে পাওয়ার জন্য বা একটা রাজকুমার সে কত যুদ্ধ বিগ্রহ অনেক সংকট পথ, এটা বাস্তবে মানুষ স্বপ্নে পরীকে দেখছে, এটা তো আধ্যাত্মিক, এটা তো আসলে বাস্তবে এরকম কিছু বিষয় আসছে। কারণ এই কাব্যগুলো যখন রচনা হয়েছিল বা যারা রচনা করেছিল সবাই পৃষ্ঠপোষক। ধরো আমাদের প্রধানমন্ত্রী যদি বলতেন কোন সাহিত্যিক যদি আপনি এই বিষয়টা দেখেন, তো এই সাহিত্যিক চেষ্টা করে সবসময় যে প্রধানমন্ত্রী যাতে ইতিবাচক ভাবে বিষয়টা দেয়, এই জন্য গুণ কীর্তন করবে এবং সফলতার কথাগুলো বেশি বলবে আমাদের প্রধানমন্ত্রী, এরকম বিষয়গুলো। তো তখন এই রাজকবি যারা ছিল, রাজার পৃষ্ঠপোষকরা যে সকল রাজারা কাব্য রচনা করেছে, অনেক অতিরঞ্জিত বিষয় এসেছে। আচ্ছা দেখো, বাংলা মুসলমান কবিদের মধ্যে যে প্রথম কে বা বাংলা রোমান্টিক কাব্য রচনা করে ছবি, যা কাব্যের নাম অনেকেই জানে। দেখো তো দেখো, প্রাচীনতম কবি শাহ মোহাম্মদ ছবির 14 শতকের শেষে বা 15 শতকের দিকে প্রথমে কাব্য রচনার মাধ্যমে এই ধারার প্রবর্তন করেন। কোন ধারা? স্যার আবার বলেন, স্যার সালটা আবার বলেন। আচ্ছা, শাহ মোহাম্মদ ছবির 1400 সালের দিকে বা 14 শতকের শেষ বা 15 শতকের প্রথম দিকে, অর্থাৎ আমরা যদি সালটা যদি বলি 1393 থেকে 1393 সাল থেকে 1407 এই সময়টার মধ্যে আমি সম্ভবত, হ্যাঁ দেখো 1393 থেকে 1409 এই সময়ের মধ্যে, অর্থাৎ 1393 থেকে 1409 এই সময়ের মধ্যে শাহ মোহাম্মদ ছবি ইউসুফ জেলাতে কাব্য রচনা করেন। ঠিক আছে, 1409 স্যার নামটা পৃষ্ঠা নাম্বার 1393 থেকে 1409 পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা। আচ্ছা 295 পৃষ্ঠা। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, নয়ন কথা বললো না, কথা বলছি নয়ন আমার সঙ্গে। জি স্যার। 16 শতকে 4 জন, 16 শতকে আমরা 4 জন কবি
এখানে নামগুলো আমার সাথে কাব্য নামের দেখো 16 শতকে কাব্য রচনা করেছেন 4 জন কবি। দৌলত উজির বাহারাম খান, আমি তোমাদের এটা স্লাইডে দিয়ে দেবো, জাস্ট বাংলা শোনাচ্ছি। দৌলত উজির বাহারাম খান, মোহাম্মদ কবির, হাবিবুল খান এবং 4 গুনাগাজী চৌধুরী। এই 4 জন। 1 দৌলত উজির বাহারাম খান, 2 মোহাম্মদ কবির, 3 সাবির খান, 4 গুনাগাজী চৌধুরী। দৌলত উজির বাহারাম খান যে কাব্য লিখেছেন সেটা লাইলি মজনু, বিখ্যাত কাব্য। আচ্ছা, কিন্তু এই লাইলি মজনু কাব্যের বিষাদ নয়, এদের মিলন হয় না। লাইলি এবং মজনু দুজনে শেষে মারা যায়। আচ্ছা দেখো, মোহাম্মদ কবির মধুমালতী, এটা রোমান্টিক কাব্য এবং এখানে মিলন আছে সাবির। তার মধ্যে তোমার লাইলি মজনু ইউসুফ লেখার পরে সবচেয়ে 3টা কাব্য সবচেয়ে বিখ্যাত মধ্যযুগে। তার মধ্যে ইউসুফ লেখা, লাইলি মজনু এবং পদ্মাবতী। আচ্ছা, আমরা এই প্রসঙ্গ পরে আসবো। দেখো, দৌলত উজির বাহারাম খান লাইলি মজনু লিখেছেন, মোহাম্মদ কবির মধুমালতী, সাবির খান হানিফা কয়লাপুরী এবং বিদ্যাসুন্দর। সাবির খানের 2টা কাব্য, একটা হচ্ছে হানিফা ও কয়লাপুরী, আর 2 বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দর নিয়ে অনেকে আবার অনেক কবি কাব্য লিখেছেন। এই সময় হয়েছে কি, একটা বিষয় একাধিক কবি একই বিষয় নিয়ে একই কাব্য রচনা করেছেন, কিন্তু ভিন্ন ভিন্ন। আচ্ছা, দোনাগাজী চৌধুরীর কাব্য সাহিত্যমূলক বোধ সবাই, এটাও বিখ্যাত। আচ্ছা, 17 শতকে আমরা বলছি, মানে 1600 সালের দিকে এখানে কয়েকজন, এখানে সবচেয়ে এই সময় অর্থাৎ এই 17 শতক অর্থাৎ 1601 মানে 1600 থেকে 1699 এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোমান্টিক প্রণয়তা লেখা হয়েছে। দেখো, আমি কবিগুলোর নাম বলছি। এর আগে বলছিলাম দৌলত উজির বাহারাম খান, কিন্তু এই সময় আমরা 16 শতক মানে 17 শতকের কবি পাচ্ছি। দৌলত কাজী, আলাওল, কুরেশি মাদন ঠাকুর, আব্দুল হাকিম, নওয়াজিজ খান, মঙ্গল চাঁদ, সৈয়দ মোহাম্মদ আকবর। আমি আবার বলছি, দেখো 17 শতকের কবি হচ্ছে 1 দৌলত কাজী, 2 আলাওল, 3 কুরেশি মাদন ঠাকুর, 4 আব্দুল হাকিম, 5 নওয়াজিজ খান, 6 মঙ্গল চাঁদ, 7 সৈয়দ মোহাম্মদ আকবর। এসব মুসলমান কবি। দেখো, দৌলত কাজীর কাব্যের নাম সুতি ময়না লোকচন্দন, বিখ্যাত। আল্লাহর কাব্যের নাম পদ্মাবতী, সপ্ত পয়কর। 2টা কাব্য, পদ্মাবতী এবং সপ্ত পয়কর। কুরেশি মাগন ঠাকুর, ইনার কাব্যের নাম চন্দ্রাবতী। আব্দুল হাকিম লালমতি, সয়ফুল মুলুক, নওয়াজিজ খান, তার কাব্যের নাম ভুলে বকাউলি। আচ্ছা দেখো, মঙ্গল চাঁদ, তার কাব্যের নাম শাহজাহান মধুমালা এবং সর্বশেষ যে কবি সৈয়দ মোহাম্মদ আকবর, তার কাব্যের নাম জেবুল মুলুক সামারক। আচ্ছা, এখন দেখো 18 সালে, এই 17 শতকের পর অর্থাৎ 1601 থেকে তোমার 1699 এই সময় পরে, কারণ তখন সাহিত্যের আরো অন্যান্য শাখা, লোক সাহিত্য বা আধুনিক যুগের মানে সূচনা বা আধুনিক যুগ আর 100 বছর পর আধুনিক যুগ, তখন এই কাব্যের উৎসব কমতে থাকে। দেখো 18 শতকে আমরা উল্লেখযোগ্য কবি পাচ্ছি মাত্র 2 জন। 1 1700 সালের পর থেকে মোহাম্মদ মকিম এবং শেখ সাদি। মোহাম্মদ মকিম তার কাব্যের নাম হচ্ছে মৃগাবতী এবং শেখ সাদি তার কাব্যের নাম হচ্ছে পদ্মামল্লিকা। এই হচ্ছে কাব্যের প্রাথমিক পরিচয়। আচ্ছা, যে কোনো একজন আমাকে প্রশ্ন করুন। আচ্ছা, শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খিলজির কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের সামনে তো বই আছে না? জি স্যার, বই আছে স্যার। স্যার বই কিনি নাই স্যার। আর বই ঢাকায় রেখে আসছি। স্যার বই নাই স্যার। শুনতে পাচ্ছ এগুলো? তাই না? আচ্ছা, একজন কথা, আমি তোমার কথা বললাম, আমি যাকে বলি সেই প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, মিথিলা, শুনতে পাচ্ছ আমার কথা? নেটওয়ার্কের বাইরে চলে গেছে। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা সবাই, আমি যাকে প্রশ্ন করবো সেই কথা বলে। মানে ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখো, আমরা তো এই যে তালিকা বা যে সমস্ত কবির নাম বললাম, এই কবিদের বাইরে একাধিক কবি একই বিষয় অবলম্বনে কাব্য রচনা করেছেন, এমন অনেক নিদর্শন লক্ষ্য করা যায় 19 শতকের মাঝামাঝি সময়। অর্থাৎ দেখো, 18 শতকের দিকে এই যে রোমান্টিক প্রত্যাখ্যান কবি কাব্য রচনা করেছেন, এই কবিরা নিজেদের ছাল, তাদের সম্পর্কে সব প্রত্যেক কবি হুবহু লিখে যান। অনেক কবি
আমরা আসলে পরিচয় পেয়েছি অনেক পরে। তো দেখো এগুলো পরে যখন আধুনিক সাহিত্য নিয়ে বা মধ্যযুগীয় সাহিত্য নিয়ে গবেষণা হয়েছে, তখন এই সকল কবিদের নাম আমরা দেখতে বা বিস্তারিত পরিচয় পাই। 20 শতকের মাঝামাঝি সময় এই শ্রেণীর কোন কাব্যগুলোর বিবরণ জৈন মানে কোনো একটা কবির নাম জানি না আমরা, দেখুন তো এইগুলা পাওয়া যায় এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। তো দেখো এই যে রোমান্টিক পুনরাবর্তন, এই কাব্য সম্পর্কে ডক্টর ওয়াকিল আহমদ, তিনি বিখ্যাত সমালোচক বা পণ্ডিত, তিনি এই রোমান্টিক পুনরাবর্তন কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। তো দেখো তিনি বলেছেন, ডক্টর ওয়াকিল আহমদের মন্তব্য কি দেখো, বাংলা রোমান্টিক পুনরাবর্তন গ্রন্থ, তার একটা বইয়ের নাম বাংলা রোমান্টিক পুনরাবর্তন, এই গ্রন্থে তিনি খুব মূল্যবান কথা বলেছেন। দেখো কথাটা এরকম, মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্য সুচারু শিল্পকলা, সূক্ষ্ম সৌন্দর্যবোধ ও নির্মল আনন্দ রসের করতেন কবিরা। তো প্রথমে রাজা, অর্থাৎ যেই রাজার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করতেন, সেই রাজার সম্পর্কে কিছু প্রশংসামূলক কথা লিখতেন আর কি। তো দেখো, তো সেই রাজসংস্কৃত থেকে আমরা ধারণা করতে পারি যে ইনি গিয়াসউদ্দিন আজম সাহেব রাজত্বকালীন সময় এই কাব্য রচনা করেছেন। আচ্ছা, শাহনবাজ সঙ্গীত ইস্কুলেখা বা তার যে কাব্য ইস্কুলেখার সুপ্রাচীনের কাহিনী কিন্তু করা হয়েছে, অর্থাৎ তিনি কিন্তু ইস্কুলেখার শব্দের কাহিনী, এটা কোরআন শরীফে মৌলিক বা এই কোরআন শরীফে এই কাহিনী উল্লেখ আছে। এবং বিখ্যাত খান বা ইরানের যে ফরাসি কবি তিনি যখন কাব্য রচনা করেন, তখন তিনি কোরআন শরীফের কাহিনী এবং ফার্সি বিখ্যাত কবি মহাকবি ফেরদৌসী এই দুটো কাহিনী এবং আমাদের সমাজে প্রচলিত কিছু কাহিনী, এই কাব্য, এই তিনটা আমাদের সমাজে প্রচলিত কাহিনী কোরআন শরীফের এবং মহাকবি ফেরদৌসী কাব্য, এই তিনটা কাহিনীর সংমিশ্রণ করে নিজের প্রতিভা নিয়ে কাব্য রচনা করেন। আচ্ছা, ফেরদৌসীর কাব্য ছিল রোমান্স জাতীয়। তো কিন্তু এই যে শাহ মোহাম্মদ সরাসরি রোমান্সকে গুরুত্ব দেন, তিনি রোমান্সের পাশাপাশি কবিতামূলক কাব্য লিখেও নিজের পরিবার পৌঁছে দিয়েছেন এবং এই জন্য এই কাব্যগুলো অনুবাদমূলক কাব্য হয়ে মৌলিক কাব্য, অর্থাৎ মনে হচ্ছে নিজেই লিখেছে, এরকম মর্যাদা লাভ করে সেই জন্য ছিল বিস্ময়কর। আচ্ছা, এখন দেখো এই কাহিনী বলছি, ইউসুফুল একটা কাব্যের বিষয়বস্তু ইউসুফ ও জুলেখার কোন কাহিনী। কাব্যের প্রথমে প্রচলনে বন্দনা আছে, মাতা পিতা এবং গুরুজনের প্রশংসা এবং অর্থাৎ রাজার প্রশংসা স্থান পেয়েছে। এই কাহিনী হচ্ছে বাদশার কন্যা জুলেখা আজিজ মিশর, অর্থাৎ মিশরের রাজা আজিজ মিশরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কৃতদাস ইউসুফ কৃতদাস কাহিনীর অনেক উদাহরণ। কৃতদাস ইউসুফ গভীর ভাবে হয়, নানাভাবে আকৃষ্ট করেও তিনি ইউসুফকে বশীভূত করতে পারেননি। বহু ঘটনার মধ্যে দিয়ে ইউসুফ মিশরে অধিপতি। ঘটনা জুলেখা তখন তারও আকাঙ্ক্ষা পরিবর্তন, অর্থাৎ যখন বিভিন্ন ঘটনা অতিক্রম করে এই ইউসুফ কৃতদাস সে একসময় মিশরের রাজা হয়ে যাচ্ছে, তবুও অনেকদিন চলে গিয়েছে তিনি জুলেখা পাওয়ার আশা পরিত্যাগ করতে পারেননি এবং ইসলাম মনের পরিবর্তন করে, ফলে তাদের মিলন হয়। বিভিন্ন ঘটনা পরে তাদের মূল কাহিনী। কিন্তু দেখো, এই মূল কাহিনীর সঙ্গে সঙ্গে আরো অসংখ্য উপকাহিনী প্রাধান্য পেয়েছে এবং এই কবি সামান্যের জন্য নিজের প্রতিভার মাধ্যমে নিজেদের যে মহৎ প্রতিভা তার মাধ্যমে এমনভাবে কাব্যের কাহিনী বর্ণনা করেছেন যেটা মৌলিকত্ব দাঁড়িয়ে। আচ্ছা, শাহ মোহাম্মদ শমীম ইউসুফুল কাব্যে দেশি ভাষায়, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় এই নির্বাচন বর্ণনা করতে চেয়েছেন। কবি তার নিজের যে উদ্দেশ্য সম্পর্কে লিখেছে ওইভাবে বলেছেন যে তিনি নিজের একটা কথা বলতে আরবি ফার্সি উপাখ্যানকে নিজের মাতৃভাষায় রচনা করা, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। কবি প্রেম রস অবলম্বনে ধর্ম বাণী প্রচার করতে চাইলেও তার কাব্যে মানবীয়, অর্থাৎ তিনি প্রেমের আলোকে বা প্রেম রসের আলোকে ধর্ম প্রচার করতে চেয়েছেন, কিন্তু তার কাব্যে মানবীয় অর্থাৎ মানুষের প্রেম কাহিনী হিসেবে বিপ্লব করেছেন। ইরানের স্মৃতি কবিরা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, অর্থাৎ ইরানের কবিরা রচনা করতে রূপকের আড়ালে বা রূপক ছিলেন, কিন্তু তিনি রূপক উপস্থাপন না করে সরাসরি মানুষের বিষয়গুলো প্রতিফলন করেছেন এবং যেটা সেই সময় প্রথম কাজ, সেই সময় তিনি প্রথম এরকম কাব্য লিখেছেন। এর আগে কোনো এরকম এমন কোনো কাব্য ছিল না। কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে ডক্টর ওয়াকিল আহমদ প্রধানমন্ত্রী করলেন তার বাংলা রোমান্টিক কোনো কাহিনী ইতিহাসকে দিয়ে দেখো যে অবলীলা কর্ম মানে সাবলীল ভাবে গল্প লিখতে পেরেছেন। এটাই ছিল অর্থাৎ বিভিন্ন গল্পগুলো বলেছেন খুব স্বতঃস্ফূর্ত এবং সাবলীল ভাবে, যেটা তার প্রধান কৃত্য।
সামবত ছবির কাব্যে তিন রসের ধর্ম বান পরিবর্তে তিন রসে মানব প্রাণী প্রচলিত অর্থাৎ ধর্মের পরিবর্তে মানুষের কথা মানব প্রেম সেটাই মুক্ত। রোমান্টিক কাব্যে প্রেম প্রতিপাদ্য বিষয় বলে উপাখ্যান দিতে পরিপক্ষে থাকতে কাব্য হচ্ছে মানবিক প্রেম কথা। এই কাব্যের উপর মহস সৃষ্টি ধর্মীয় কিন্তু এই যে জোলেখা এই কাব্যের তার মধ্যে মানবের যে বৈশিষ্ট্য তাকে মানুষের ভালো কাজ দিতে হবে এবং খারাপ কাজের মধ্যে নাই সেটা তো মানুষ না। মানুষ বলতে যার মধ্যে ভালো এবং খারাপ গোলাম সাপাতুল্লাহ সাদত আলী এবং ফকির মোহাম্মদ এই কয়েকজন এই বিষয়গুলো কাব্যের কাহিনী পরবর্তী আরো অনেক কাব্য রচনা করেছে। তো দেখো মধ্যে এই ছিল হচ্ছে সুন্দর একটা সম্পর্ক বা সামগ্রিক সম্পর্কে প্রাথমিক আলোচনা। আমরা এখন মধ্যে থেকে আরেকজনের গুরুত্বপূর্ণ কবি দৌলত এটা লেখা হচ্ছে কাব্য রোমান্টিক কাব্য দ্বারা একটি বিশেষ এটা খুব বিখ্যাত কাব্য মানে আলোচিত বহুল আলোচিত কবিতার কাব্যে যে আত্মপরিচয় লিখে গিয়েছেন তা থেকে তার বিস্তারিত তথ্য পাওয়া যায় না, অর্থাৎ কবির কোথায় জন্ম তার জন্মস্থান সম্পর্কে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায় না। তবে ডক্টর মোহাম্মদ ইয়ামুল হক এবং অন্যান্য পণ্ডিত যারা মধ্যযুগের সাহিত্য নিয়ে গবেষণা করেছেন তাদের মধ্যে তাদের দৌলতুল মারাত্মক বাড়িটি চট্টগ্রাম অঞ্চলে, কারণ তার কাব্যের মধ্যে চট্টগ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষার একটা পরিসর লক্ষ্য করতে হয়েছে। আজকে তো দেখো কবি দৌলতুল মারান রচিত লাইলি মজনু কাব্যটি ফার্সি কবি জামের লাইলি মজনু নামক কাব্যের ভাবানুবাদ। অর্থাৎ দেখো এই কাব্যের যে মূল কাহিনী সেটা কিন্তু তার নিজের রচিত না। এই কাব্যের মূল কাহিনী প্রথম পাওয়া যায় বিখ্যাত ফার্সি যেমন ফেরদৌসী ছিল মাহফুল, ঠিক আরেকজন বিখ্যাত কবি যার নাম ছিল জামিন, তার একই নামে লাইলি নামে তার একটা কাব্য ছিল। এই কাব্যের অনুবাদ করেছেন দৌলতুল মারান বাংলা ভাষায়, যেমন সেটা ভাবার অনুবাদ কোনো কাব্য ছিল ভাব অনুবাদ মূল কাহিনী থেকে নিয়ে নিজের মতো অনুবাদ করেছে। লাইলি মজনুর প্রেম কাহিনী সারা বিশ্ব জুড়ে পরিচিত। এই কাহিনীর মূল উৎস আরবি লোকগাথা, অর্থাৎ এই যে দেখো এই কাহিনী কিন্তু মূল উৎস আরবি লোকগাথা। আরবি লোকগাথা এই জন্য বলছি দেখো কারণ এই যে আরবি সাহিত্যে এই প্রথম এই কাব্যের বা এই কাহিনীর পরিচয় পাওয়া যাচ্ছে। কাহিনীটিকে ঐতিহাসিক দিক থেকে সবথেকে বেশি হ্যাঁ বলো হ্যালো শুনতে পাচ্ছ? স্যার আপনাকে বললো শুনতে পাই। স্যার একটা ব্রেক দেন, সবাই একটা ব্রেকের কথা বলছে। না বেশ একটু পরে স্যার একবারে শেষ করে দেন। শোনো হ্যাঁ একবারে শেষ করে তারপরে ঠিক আছে ঠিক আছে। 20 মিনিট সমস্যা না 20 মিনিট আর একবার শেষ করে দেন স্যার। একবারে শেষ করতে হবে না, আগে মানে এটা শেষ করে ব্রেক দিব। আচ্ছা দেখো শেষ হয়ে গেছে, সর্বোচ্চ 10 মিনিট লাগবে বললাম। আচ্ছা দেখো তো এই দৌলতুল মারান খান হচ্ছে লাইলি মজনু হচ্ছে মূল বৈদিক কর্ণের লাইনের উপরে মজনু মানে পরিচিত। আসলে আপনার কথা শুনতে পাচ্ছেন না স্যার। মজনু শব্দ অর্থ হচ্ছে পাগল। দেখো বলছি হ্যালো কিছু শোনা যায় না। হ্যাঁ বলো ইকবাল হোসেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আব্দুল্লাহ কিছু শোনা যায় না। জি স্যার। আচ্ছা এখন শোনা হচ্ছে? ঠিক আছে শোনা যাচ্ছে। আচ্ছা দেখো এই কাব্যের কাহিনী হচ্ছে আমির পুত্র কয়েস মানে আমাদের যে নায়ক কয়েস বাল্যকালে বণিক অর্থাৎ ব্যবসায় নিয়ে লাইলুর দিন করে মজনু আগুন নামে পরিচিত হয়। লাইলু মজনুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে, কিন্তু
উভয়ের বিবাহের আসলে কথা, কিন্তু তাদের দুজন দুজন ভালোবাসে, কিন্তু এদের মধ্যে আর বিয়ে হয় না। লাইলুর মধ্যে কিন্তু গভীর আকর্ষণ অনুভব করলো। আচ্ছা, ফলে মজনু পাগল যুগে বন জঙ্গলে ঘুরে বেড়ায়, অন্যদিকে লাইলির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তো তার মন থেকে কিন্তু তার মন থেকে মজনুর স্মৃতি কখনো সরে যায়। তাদের দীর্ঘ বিরহ জীবন, অর্থাৎ দুজন দুই জায়গায় চলে যায়। অবসান রূপে অবশ্য তাদের দুজনের যে দীর্ঘ বিরহ তার অবসান কথা মৃত্যুর মাধ্যমে। এই খুব করুণ এবং মর্মস্পর্শী বেদনাময় কাহিনী অবলম্বনে লাইলি মজনু কাব্য রচিত হয়েছে। দৌলত উজির বারাম খান, আমি তোমাদের এই কাব্যের কাহিনী আপলোড করবো বা জমি আপলোড করবো। আচ্ছা দেখো, দৌলত উজির বারাম খান ফার্সি কাব্যের ভাবনা প্রবাদ অবলম্বন করলে তার স্বাধীন রচনাতে স্থান পেয়েছে। দেখো, কাব্যটির বৈশিষ্ট্য সম্পর্কে ডক্টর মোহাম্মদ মিনামুল হক একটা কথা বলেছেন যে নিছক কাব্যরস, লিপি চাতুর্য, ঐতিহ্য অনুসরণ করেছেন বলে ভাবের ক্ষেত্রে কোনো নতুন পৌঁছে দেন। কিন্তু কবিতে সবটুকু প্রকাশ, অর্থাৎ উনি যে তার কবি প্রতিভার পরিচয় দিয়েছেন, ভাষা স্বাভাবিক তার মাথায় বড় পুকুর পড়িয়ে দিয়েছিল। তো দেখো, তো এই কাব্যে আমরা কি দেখো, ডক্টর আহমদ শরীফ তিনি লাইলি মজনু কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে 6টা বৈশিষ্ট্যের কথা বলেছে। এই 6টা বৈশিষ্ট্যের জন্য এই কাব্যটি সারা জীবন বা বাংলা সাহিত্যের আইনের মধ্যে প্রথম চির অম্লান থাকে। প্রথমটা দেখো, এটা একটি সার্থক ট্র্যাজেডি, কারণ রামায়ণ মহাভারত কালাপালা যে কাহিনী দেখি বা পূর্ণ রসায়ন রচনা যথার্থ ট্র্যাজেডি করতে হবে। কিন্তু এটা কাব্যে আছে 2 নম্বর যেটা দেখো, এই কাব্যে অর্থাৎ এই কাব্যে কোনো অলৌকিকতা নাই, মানে বাস্তব জীবনে ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু অন্যান্য কাব্যে দেখা যায় অলৌকিকতা, আধ্যাত্মিক বিষয় যেটা আসলে বাস্তব কোনো অস্তিত্ব নাই, সে সকল বিষয় এই কাব্যে নাই। এই কাব্য অশ্লীলতা মুক্ত, অর্থাৎ মধ্যে অনেক কাব্যে আমরা অশ্লীলতা দেখতে পাই, কিন্তু এই কাব্যের মধ্যে কোনো অশ্লীলতা নেই। 4 নম্বর দেখো, ফার্সি কোন কাব্যগুলো সাধারণত আধ্যাত্মিক হয় বা আধ্যাত্মিকতাকে গুরুত্ব পায়, কিন্তু এই কাব্য বাস্তব জীবনকে গুরুত্ব দিয়েছে। 5, এই কাব্যে কোনো কাব্যের অনুবাদ নয়। এই কাব্য নিশ্চিত, অর্থাৎ সেটা হচ্ছে পরমাত্মা বা পরমাণুর জন্য ইয়াতে কাব্য যথেষ্ট সংযম রক্ষিত হয়। ভারতচন্দ্র বিদ্যার সুন্দরকে যদি বলা হয় যে মদনান্ত মদন, লাইলি মজনুকে বলতে হইবে মদন জ্বালাময়, অর্থাৎ এই হচ্ছে। দেখো, তো আমরা একটা অর্থাৎ যে লাইলি মজনু কাব্যের যে কবি যে ভাষা শৈলী বা ভাষা সৌন্দর্য বর্ণনা করছে সেই সম্পর্কে দেখো, যে লাইলির রূপ অর্থাৎ লাইলির কাব্যে বা কবিতায় লাইলির রূপ সম্পর্কে কবি বলেছেন এরকম যে দিনে দিনে বাড়ে কন্যা যেন চন্দ্রকলা, দিনে দিনে বাড়ে কন্যা যেন চন্দ্রকলা, পদ্মজনের হৃদয় সেটা অধিক উজ্জ্বল, অর্থাৎ লাইলির যে রূপ বলা হয়েছে সেই সম্পর্কে বলেছেন, যেটা মধ্যে আসলে এই যে অনেক রকম আমরা তোমাদের বলেছি কাজ উপমা কাকে বলে, কিন্তু উপমা অর্থাৎ একটা বিষয় কোন একটা বিষয়ের সঙ্গে তুলনা করছে এবং তুলনা করছে যেটা আসলে গ্রহণযোগ্য বাস্তব হয়, এরকম বিষয় আমি দেখতে পাই। আবার দেখো, এই বাঙালির কাব্যে অনেক বিষয়গুলো আছে। আমরা যখন এই যে অনলাইন তোমাদের যে ক্লাসগুলো আনিচ্ছি, এই ক্লাসগুলো আমি আবার চেষ্টা করবো তোমাদের যখন মানে যখন সরাসরি যখন ক্লাস করবো বা যখন ক্লাস তখন এই বিষয়গুলো আমি চেষ্টা করবো তোমাদের আবার একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য, কারণ আসলে অনলাইন এগুলো হয় না, প্রশ্ন না করলে বা সরাসরি ক্লাস আর অনলাইন ক্লাস তো একটা, এটা আমি চেষ্টা করবো। তো এর জন্য জাস্ট প্রাথমিক যে কথাগুলো বলছি এগুলো এবং আমরা এগুলো আবার পরবর্তী করবো। আচ্ছা, এখন দেখো সাবির তো একজন মধ্যে আয়োজন করবো পারছি আমরা, বা যে 2জন আহমদ সুফি, দৌলতুদ্দিন বারাম খান এবং দৌলত কাজী, এই 3জন হচ্ছে বিখ্যাত, এবং আলাউল, এই 4জন হচ্ছে বিখ্যাত কবি। এই 4জনের বাদেও আরো কিছু কিছু দেখো, সাবির খান তার 2টা কাব্য, একটা হচ্ছে বিদ্যাসুন্দর এবং হচ্ছে হানিফা কয়রা কবি, 2টা কাব্য। বিদ্যাসুন্দর কেন হচ্ছে আমাদের ভারতীয়
কাহিনী থেকে এই কাব্য রচনা করেছেন। এখানে বিদ্যাসাগর হচ্ছে একটা মেয়ে, বিদ্যা এবং সুন্দর। তো এই বিদ্যা এবং সুন্দর দুজনের প্রেম নিয়ে এই কাব্য রচনা করেছে, কিন্তু আমরা বলছি বিদ্যা সুন্দর। আচ্ছা, হানিফা ও কয়রাপুরী। হানিফা হচ্ছে আমরা জানি হযরত অনেক হযরত আলীর বা মুসলমানদের যে সর্বশ্রেষ্ঠ খলিফা, তার সন্তান ছিল হানিফা। হানিফার সঙ্গে যে কয়রাপুরী দেশের রাজ করেন তার যে প্রেম, সেটা হানিফা ও কয়রাপুরী এই কাব্য। ঠিক আছে, তো আমরা এগুলো না বলে আমরা দেখো বিদ্যাসুন্দর কাহিনী যদি মূল কাহিনী তোমাদের বলে আছি দুই সংক্ষেপে করে যদি বলি, তো এই বিদ্যাসুন্দর কাব্য রচনা একটা বিদ্যাসুন্দর কাহিনী অবলম্বন করে। বিদ্যাসুন্দর কাব্যের কাহিনী কলিকা মঙ্গল কাব্যের অন্তর্গত এবং ভারতীয় রায় গুণাকর সহ অনেক কাহিনী রচনা করেছে। বিদ্যাসুন্দর কাহিনী সুখ আছে, অর্থাৎ এই কাব্যের কাহিনী অনেক পুরাতন। এই কোন এই কাহিনীর প্রথম রূপদান স্বামী ছিল বিলহন, অর্থাৎ এই যে বিদ্যাসুন্দর এই কাব্যের নাম ছিল হচ্ছে চৌরপঞ্চাশিকা এবং কবির নাম ছিল বিলহন। উনি সংস্কৃত ভাষার কবি, যেমন জয়দেব। তো আমি আবার বলছি, সংস্কৃত কবি যার নাম ছিল বিলহন, এই কবি রচিত একটা কাব্য চৌরপঞ্চাশিকা, অর্থাৎ 50টা শ্লোক রয়েছিলেন। এই কাহিনী এখন যে কাব্যের কাহিনী রয়েছে উনি বোঝানোর চেষ্টা করেন। পূর্বের দেশ একটা দেখছেন, পূর্বের দেশে মহিলাপত্তন নামক এক নগরীতে বীর সিং নামে এক নৃপতি মানে রাজা রাজত্ব করতেন। তিনি অবন্তী নৃপতির কন্যা, অবন্তী এক রাজ্য নাম, তার কন্যা সুতারা নাম তাকে বিয়ে করে রানী করেছে। তার গর্ভে শশীকলা নামক এক পরমা সুন্দরী কন্যা জন্মায়, যারা তাকে সুশিক্ষিত করার জন্য কাশ্মীরে একজন কবি ছিল, তার যার নাম বিলহন, তাকে তার শিক্ষক নিযুক্ত করেন। আচ্ছা, সুপুরুষ বিলহনের মৃত্যু সাহায্য রাস্তার সময় তার ক্ষেত্রে রক্ষণ করে গান্ধর মহত্ব আকার কথা ছিল, এটা কিন্তু রাত বিয়ে করেন। তো অন্তরে রক্ষে রাজার রাজকুমার গোপন করেন, কথা জানতে পেরে রাজাকে জানান, কিন্তু বিশ্বাস করেন। কিন্তু পরে কবি নিজে কিন্তু কবি যখন জানতে পারে এবং কবি নিজেই রাজ করে সফলতা প্রকাশ করতে রাজা রাজকুমারকে বিয়ে করতে চান। তো রাজা ক্রুদ্ধ হয়ে এই কবিকে ছুলে হত্যা আদায় করে। তো যখন কবিকে হত্যা করা হবে, তখন কবি রাজকুমারের সঙ্গে মুহূর্তগুলো কল্পনা করে, অর্থাৎ যে রাজকুমারের সময় সে যে মুহূর্ত বা যে সময়টা কাটিয়েছিল সেই সময় কল্পনা করে 50টি শ্লোক 50টি লাইন ঘোষণা করেন। এই শ্লোক শুনে রাজা খুশি এবং তাদের দিয়ে দেন। এটি হচ্ছে মূল কাহিনী, এখানে এই কাহিনীটা লেখা হয়েছে। তো এই ছিল হচ্ছে বিদ্যাসুন্দর কাব্যের কাহিনী। আমরা আর একটা কাব্য কাহিনী দেখতে দেখো, পদ্মাবতী কাব্যের কাহিনী। আলাওলের বিখ্যাত কবি আলাওল, তার রচিত কাব্যের নাম হচ্ছে বিদ্যাসুন্দর। আলাওলের কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতী কাব্য সম্পর্কে আমরা আলোচনা করবো এবং কয়েকজন কবির নাম দেখো, শেষ করে দিই। বাংলা সাহিত্যে মধ্যযুগীয় ধর্মীয় বিষয়বস্তু, আমি আলাওল সম্পর্কে বলছি। বাংলা সাহিত্যে মধ্যযুগীয় ধর্মীয় বিষয়বস্তুর পরিসীমায় রোমান্টিক কোন কাব্য ধারার প্রবর্তনকারী হিসেবে মুসলমান কবিদের মধ্যে কবিদের অবদান সর্বদান স্বীকৃত। এই সময় যারা আরবি ফার্সি ও হিন্দি সাহিত্য বিষয়বস্তু ভাব বৈচিত্র্য অবলম্বন করে কাব্য রচনায় এক নম্বর যুগের সৃষ্টি করেন। এই পর্যায়ে কবিদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ মধ্যযুগের আমরা বলছি প্রথম কবি শ্যামবাদ সগীর, কিন্তু আমরা যদি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি, যিনি ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার, কাহিনী, এই যে চরিত্রের জন্য সামগ্রিক দিক থেকে শ্রেষ্ঠ, তাকে হচ্ছে মহাকবি আলাওল। এই জন্য বলা হয় যে তাকে বলা হয় মহাকবি, কবিগুরু মহাকবি আলাওল। আচ্ছা, আরাকান রাসর অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির প্রতি শিরোমণি আলাওল থেকে শীর্ষস্থান অধিকারী কবি আলাওল, অর্থাৎ মানে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি আলাওল বলা হয় মুসলমান কবিদের মধ্যে। কবি আলাওলের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ আলাওল। আচ্ছা, পেজ 274 পেজ, যাদের নতুন বই আছে 274 পেজ। আচ্ছা, কবি আলাওলের মৃত্যু মানে এটা হচ্ছে ওই আরাকান রাসর বাংলা সাথে দুইটা অধ্যায় হয়েছে, আমাদের দুইটা অধ্যায় করে আমরা একটা অধ্যায় করে জন্য আমি আলাওল করছি। দেখো, আচ্ছা, কবি আলাওলের মৃত্যুর প্রায় 100 বছর পরে, তার মৃত্যুর এত এই সম্পর্কে আলাওল যখন বেঁচে ছিলেন তার সম্পর্কে তেমন জানা যায় না। তো আলাওল যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর 100 বছর পরে কবি মোহাম্মদ মুকিম তার কবি কিভাবে মানে তিনি আলাওলের কথা খুব সুন্দরভাবে স্মরণ করেন। দেখো, আলাওলের জন্মকাল বা মধ্যযুগের অন্যান্য কবিদের মধ্যে আলাওলের ক্ষেত্রে একই রকম, যে তার জন্মস্থান এবং তার জন্মকাল, অর্থাৎ তার তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন বা কোন সময়, সেই সম্পর্কে সুনিশ্চিত তথ্য আমরা পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে তার মতে যে কবি আদি মানে কবির জন্মস্থান ছিল হচ্ছে ফতেহাবাদ, জালালপুর ছিল। এই ফতেহাবাদ বর্তমান যেটা ফরিদপুর জেলার অন্তর্গত বরগুনা ছিল, অর্থাৎ এখন যেটা বলছে ফরিদপুর, এই ফরিদপুরে তার জন্ম ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ দিনামুল হক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা বলছেন তিনি
চট্টগ্রাম জেলার হাটহাজারী এই থানার জেউকা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবি নিজের মিশনে কিন্তু আলাওল নিজে যেটা বলেছেন যে তার নিজের কাব্যে যে বর্ণনা দিয়েছেন সেটা দেখে মনে হচ্ছে তিনি ফরিদপুরে জন্মগ্রহণ সেদিন বেশি পণ্য প্রথম যেটা লিখেছেন সেটা হচ্ছে পদ্মাবতী কাব্য। এই কাব্য রচনা করেন 1651 সালে থেকে 1651 খ্রিস্টাব্দে। পদ্মাবতী কাব্যের রচনাকাল 1651 সালে। তো এরকম তার সবচেয়ে বিখ্যাত যে কাব্য, তো এই যে পদ্মাবতী কাব্যের কাহিনী যদি দেখি, পদ্মাবতীকে মূলত ঐতিহাসিক কাব্য, ঐতিহ্যের স্বরূপে এখানে বেশি ইতিহাসিক কাব্য মূলক এবং এই পদ্মাবতী কাব্যের কাহিনী ইতিহাসে লেখা আছে এবং সত্য মানে ঘটনা। পদ্মাবতী ছিল রানী পদ্মের কাহিনী রচিত। পদ্মাবতী স্বামী রত্নসেন, এটা যে বড় ভালো মানে এই যে বলিউড সিনেমা বলেছে পদ্মাবতী। তো দেখো এই পদ্মাবতী স্বামীর নাম ছিল রত্নসেন। পদ্মাবতী অপূর্ব সুন্দরী চিত্তূরের রাজসভার রাঘব চেতন নামে এক স্বামী রাজা আকৃষ্ট রাষ্ট্রে ইমরান নাজির বলো। আমি এমনি দেখতে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ইমরান নাজির আমাকে তোমাদের Mute ক্লাস করে হচ্ছে রাখো। 4টা সাথে। আচ্ছা ইমরান জি নাজির স্যার, এমনি আর কি ঠিক আছে তোমার জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে মিউট করে আচ্ছা রাখো। তো দেখো মিউট করে রাখো। আচ্ছা তো এই যে রত্নসেন ছিল দুর্বল রাজা, কিন্তু আলাউদ্দিন ছিল সেই সময় দিল্লির বাদশাহ এবং মানে প্রচন্ড শক্তিশালী রাজা ছিল। তো এই এবং পদ্মাবতীর সে ছবিও দেখে এবং তা দেখে আকৃষ্ট হয় এবং রাজ্য সে রাজ্য এবং বিভিন্ন সময় তিনি রত্নসেনকে অবরুদ্ধ করে দিল্লিতে নিয়ে যান এবং পদ্মাবতী বা আমাদের যে রানী পদ্মাবতী তিনি কৌশল শান্তি করতে পারেন এবং একসময় এদের যুদ্ধ হয়। যুদ্ধে রত্নসেন এবং আলাউদ্দিন তো অনেক প্রভাবশালী রাজা এবং সৈন্য ছিল অসংখ্য সৈন্য। আর রত্নসেনের ছোট্ট রাজা মানে যুদ্ধে আসলে এবং মানে এর পক্ষে জেলা করা সম্ভব না। যখন এই যুদ্ধে পরাজয় অনেক অসংখ্য সখী, কারণ সেই সময় একটা নিয়ম ছিল যারা যুদ্ধে হবে তাদেরকে বন্দী করে নিয়েছিল। তো অসংখ্য সহযোগী বা সহযোগী তাদেরকে নিয়ে জ্বলন্ত চিতায় নিজেদেরকে বিসর্জন করেন এবং এই কাহিনীটি ভারতবর্ষের যারা রাজনীতি এখন আমরা করি রাজস্থান ওই অঞ্চলে এই কাহিনীগুলো জীবন এখনো এই কাহিনী প্রচলিত আছে। এই কাহিনী আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন, যেটা বাংলা সাথে ভাব ভাষার ছন্দ তিনি পদ্মাবতীর খুব যে রূপের যেভাবে বর্ণনা দিয়েছেন যে কাব্য, সেটা আসলে তাদের মধ্যে যেটা জীবনের মধ্যে আলাউল আসলে সর্বশ্রেষ্ঠ, সেটা এই বর্ণনা দেখে বোঝা যায় আর কি। তো এটা ছিল আলাউলের পদ্মাবতী কাব্যের বিষয়টা অনেক কাব্য রচনা করেছেন। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ক্লাস। আর কয়েকজন কবি বলবো মধ্যযুগের রোমান্টিক কথার মধ্যে আব্দুল হাকিম। এই আব্দুল হাকিম বিশ্বযুদ্ধ লেখা কাহিনী আবার নতুন করে রচনা করেন, কারণ এই আগে শাহ মোহাম্মদ শহীদ তোমাদের আগে বলেছি অনেক কবি অনেক কাব্য রচনা করেছেন বা একই নামে একাধিক কাব্য রচনা হয়েছে সেই সময়। তো দেখো কবি আব্দুল হাকিম কোন পাঠ্যা রচনা নিদর্শন লিখেছেন লাল মধু সাইফুল মূলক কাব্য রচনার মাধ্যমে 17 শতাব্দীর 309 পেজ। দেখো 309 পেজ। আচ্ছা দেখো বলছি যে লালমুত আচ্ছা তিনি 17 শতাব্দী এই কবি পুনঃপাখ্যান ছাড়াও তত্ত্বমূলক গ্রন্থ রচনা করেছেন। সেগুলো দেখো মানে এই আব্দুল হাকিম লেখা এবং লালমুত সাইফুল মুলক এই কাব্য ছাড়াও আরো কয়েকটা কাব্য লিখেছেন, যেমন দেখো নূরনামা, নসিহতনামা, সভা মুখ্যতা, তারপর দেখো দোসরে মজলিস ইত্যাদি। এগুলো হচ্ছে মানে তত্ত্বমূলক ইসলামের যে আধ্যাত্মিক তত্ত্ব সেইগুলো প্রচার করার উদ্দেশ্যে এই কাব্যগুলো রচনা করেছে। আচ্ছা কিন্তু তাকে যে জামির কাব্যের শ্রেষ্ঠ ও সুষ্ঠু অনুবাদক বলে মনে হয় না। তার কাব্যের যে ভাব ভাষা এগুলো তাকে অদ্ভুত প্রভাবশালী কবি বা আলাউল দৌলত কাজী শাহ মোহাম্মদ শহীদের কবি রচনার রীতি ছিল বিবর্তনীয়, কিন্তু যে ভাষা সেই ভাষা ছিল খুব সহজ সরল এবং প্রাঞ্জল। আব্দুল হাকিমের
অপর কোন এবারখান আলামতে সাইফুলমূলক কোন ফার্সি উপাখ্যানের অনুসরণ হয়েছিল। আব্দুল হাকিমের সময় শাস্ত্র কথা বাংলা ভাষা যে আমাদের আব্দুল হাকিম এই জন্য বলছি, কারণ আব্দুল হাকিম যে সময় লিখেছেন এই মধ্যযুগে এই ধর্মীয় বিষয়কে যদি বাংলা ভাষায় অনুবাদ করা কিন্তু ছিল মানে খুব খারাপ কাজ করে। ওরা আমরা জানি যে যেসব আমরা জানতে জানি যে যেসব বঙ্গের জন্ম হিংসে বঙ্গবাণী সেসব তাহার জন্ম নির্ণয় না। অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ঘৃণা করে অবহেলা করে তাদের জন্ম কোথায় সেই সম্পর্কে উনি সংক্ষেপ প্রকাশ করেন। এই জন্য খুব বলছে তাই দেখো। আচ্ছা, আব্দুল হাকিমের সময়ে শাস্ত্র কথা বাংলা ভাষা লেখা দূষণীয় বলে বিবেচিত হতো। কবি হয়তো এই কারণে নিন্দিত হয়েছিল, অর্থাৎ তাকে অপমানিত হতে হয়েছিল। তাই তিনি বিখ্যাত কাব্য নূরনামা এই কাব্য লিখেছেন কি দেখো, বিক্ষুব্ধ কবি লিখেছেন যে যেসবে বঙ্গের জন্মে হিংস্র বঙ্গবাণী সেসব কাহার জন্য নির্ণয় না কেন। অর্থাৎ যে সকল মানুষ বাংলা ভাষায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে সেসব কাহার জন্ম, কোথায় জন্ম তার সম্পূর্ণ প্রশ্ন আছে। দেশি ভাষা যার মনে না জয়, অর্থাৎ দেশি ভাষা বিদ্যা যার মনে প্রশান্তি নিয়ে আসে না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ নেবে। যারা নিজের দেশ ভাষা ভালো লাগে না তাদের জন্য বিদেশ চলে যাবে, খুবই এটা বলেছেন আর কি। দেখো তো এরকম বৈচিত্র্যপূর্ণ কাব্য সৃষ্টির মাধ্যমে আব্দুল হাকিম নিজের পরিচয় দিয়ে গেছেন। তবে বাংলা ভাষার মাতৃভাষার প্রতি মর্যাদা দানের জন্য যে আবেদন জানিয়েছিলেন তা ভাষা প্রীতি অর্থাৎ ভাষা ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। আজকে তিনি প্রতি আব্দুল হাকিমের বক্তব্য ইংরেজিতে তারা বৃদ্ধি পেয়েছে এবং সে কারণে যদি এখন স্মরণীয় আছে। আচ্ছা, এখন দেখো 310 পেজ যাদের আছে দেখো, আমরা শেষে চলে আসছি একবারে। যখন মুসলমান কবি হচ্ছে রোমান্টিক কাব্যগুলোকে সাহিত্যের ক্ষেত্রে মুসলিম দলিত কলা মানে আর্টের শ্রেষ্ঠ নিদর্শন বলে মন্তব্য করেছেন। রোমান্টিক কাব্যধারায় শেষের দিকে চলে আসতে হবে, একবারে শেষ পর্যায়ে 2 মিনিট দেখো। রোমান্টিক কাব্যধারায় সীমারেখা আরাকান রাজসভার কবিগণের অবদান পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল। মধ্যযুগের কবিগণ বাংলা সাহিত্যের বিভিন্ন দিক অবলম্বনে প্রতিভার পরিচয় দিয়েছেন। ইসলামী ছড়াছড়িয়ে ধর্মীয় ঐতিহাসিক কাহিনী, মুসলিম সৃষ্টি ইসলামী দর্শন বা সুফির ওপর বিষয় অসংখ্য কাব্যের রচয়িতা হিসেবে মুসলমান কবিরা খ্যাতিমান। কিন্তু রোমান্টিক পুনঃপ্রত্থান জাতীয় কাব্যের ক্ষেত্রে তারা যে মানে অনেক কিছু রচনা করেছেন, কিন্তু রোমান্টিক পুনঃপ্রত্থান কাব্যে তারা যে প্রতিভার পরিচয় দিয়েছেন তার নিজস্ব অন্য কোথাও নেই। বিশেষত মধ্যযুগের ধর্ম সাহিত্য বাংলা সাহিত্যে মানবীয় পুনঃপ্রাণ বিদ্যুৎপূর্ণ অবদান হিসেবে বিশেষ তাৎপর্য। আর সর্বশেষ দেখবো আমরা গাফিল আহমেদ বলেছেন যে উৎসর দিক থেকে আরবি ফার্সি সংস্কৃতি, আরবি মানে উত্তর দিক থেকে আরবি ফার্সি সংস্কৃতি ও হিন্দি কাব্যের উপাদান নিয়ে এসব প্রেম কাহিনী রচিত হয়। একমাত্র কোরেশী মাগুন ঠাকুর রচিত চন্দ্রাবতী, মধ্যযুগে শুধুমাত্র কোরেশী মাগুন ঠাকুর যে কাব্য চন্দ্রাবতী এই কাব্যের উপাদান এই আমাদের দেশজ লৌকিক উপাদান, এটা কোনো কাহিনী থেকে ধান নেয়, নিজের ভাষা লিখেছে। ইউসুফ জেলাতে কাব্যের ইবন আমির বিদুগ্ধ কোনো বিখ্যাত লৌকিক মানে দেখো এই সকল কাহিনী কিন্তু এই সকল মূল কাহিনীর পাশাপাশি বিভিন্ন উপকাহিনী কবিরা তৈরি করছেন, যে উপকাহিনীর সঙ্গে সঙ্গে মূল কাহিনী কোনো সম্পর্ক না, অর্থাৎ মূল কাহিনী কবিরা নিজেদের মতো রচনা করেন এবং আমাদের দেশীয় কাহিনী। যখন সমাজে ভাব বিপ্লব আসে ও ভাষার বিকাশ ঘটে তখন দেশি বিদেশি উপাদান নিয়ে সাহিত্যের সম্ভারপূর্ণ হয়। এটা পৃথিবীর সাহিত্য যখন সাহিত্য শুধু নিজেদের সম্পৃক্ত থাকে অন্যান্য সাহিত্য নিয়ে তারা সম্ভারপূর্ণ করে রাখতে পারে। যেহেতু কোনো কাব্যের আবেদন গল্প রসে সেহেতু কবিরা নতুন নতুন ভৌগোলিক বাংলা কাব্যের পরে সব ক্ষেত্রে সেটা আমাদের শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা আরো বিরাট পর্যন্ত প্রসারিত হয়েছে বা সম্প্রসারিত হয়েছে। বাংলা কাব্যের পটভূমি এই উপমহাদেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে আরো বিরাট পর্যন্ত বিস্তার লাভ করেছে। মুসলমান কবিদের একটি অভিনব সচেতন দেওয়া যায়, এটার একচ্ছত্র অধিকার হচ্ছে মুসলমান কবিরা। আচ্ছা শোনো, আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি একটু আমাদের যে এখন না আল্লাহ না দিয়ে চলে আসে এই ডেটটা করিয়ে চলে আসবে বোরকা টুরকা গন্ধ মানে আমি এলাকা কদিন পরিস্থিতি ধোয়া হয় না বললাম থাকবা আচ্ছা শোনো আহমেদ ইমতিয়াজ, জি স্যার বলেন স্যার। আচ্ছা তুমি কি বুঝতে পারছো? জি স্যার আমি সব শুনতে পারছি, একদম ক্লিয়ার বুঝতে পারছি, কোনো সমস্যা নেই।
প্রথম আচ্ছা মাঝে মধ্যে স্যার আপনার কথা বোঝা যাচ্ছিল না, তারপরেও মানে ঠিক হয়ে গেছে পরে। আমার এখানে, আমি ঢাকাতে আছি তো। এটা আমারও কথা। আচ্ছা তুমি কোনো কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? বুঝতে পারছো? জি স্যার, কিছু কিছু জায়গায় গ্যাপ ছিল, কথা শোনা যায়নি, বাকি সব ঠিক আছে। বড়দা এসব কাব্য এই অর্থাৎ এই ধর্মীয় কাহিনীর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো হলে বঙ্গ কাব্য হচ্ছে কলবর অর্থাৎ আকার এক বৃহৎ আকার লাভ করেছে। আচ্ছা দেখো মঙ্গল কাব্যের উন্মেষ অর্থাৎ এই বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের কখন আবির্ভাব হয় বা উন্মেষটা কখন? আচ্ছা মঙ্গল কাব্যের উন্মেষ 15 শতকে রচনাদের আচ্ছা এই মঙ্গল কাব্যের উদ্ভব হচ্ছে 15 শতকের দিকে এবং রচনাটি ঘটনাটি ছিল তখন বিষয়বস্তু পরিকল্পনা ছিল শিল্প বৈশিষ্ট্য পরিচিত অর্থাৎ মঙ্গল কাব্য যখন প্রথম শুরু হয় তখন এই বিষয়বস্তু ছিল মানে যে কোনো একটা কাহিনী এর মধ্যে শিল্প বা শৈল্প যে সেই বিষয়বস্তু পরিকল্পিত বৈশিষ্ট্য বর্জিত হবে। এই মঙ্গল কাব্যের যে নায়ক সে হবে স্বর্গভ্রষ্ট দেব শিষ্য অর্থাৎ কোন দেবতা যাকে দেবীর কৌশলে বা দেবীর তারা পৃথিবীতে এসে দেবীর পূজা পূজার জন্য পৃথিবীতে যুগে যুগে আসে অর্থাৎ নায়ক হবে স্বর্গভ্রষ্ট বা শাপভ্রষ্ট দেব শিষ্য মানে দেবতা। তাকে অভিশাপগ্রস্ত হয়ে কোনো দেবতার পূজা পূজার জন্য মানবীয় অর্থাৎ পূজা পূজার জন্য মানুষের গর্ভে জন্মগ্রহণ করতে হবে। আচ্ছা পূজা প্রচারের বিপদ সংকুল পথে মঙ্গল করে দেবতা যে যখন একটা দেবী বা একটা দেবতার পূজা যখন তারা মূলত দেবী যখন পূজা করেন এই পূজা প্রচারের সময় তাদের বিভিন্ন বাধা সম্মুখীন হতে হয় এবং দেবী তাকে তাদের বাধা থেকে রক্ষা করেন। 16 শতকের পরবর্তী কাব্যগুলোতে বিষয়বস্তু কোনো অভিনবত্ব অর্থাৎ এই যে 16 শতকের পরে যে কাব্যগুলো রচিত হয়েছে সে সকল এই বিষয়বস্তু তার কোনো অভিনবত্ব নেই কারণ যেগুলো মার্জিত রস রূপদান করা হয়েছে এর সঙ্গে নানা উপকরণের সংযোগ মঙ্গল কাব্যগুলো যে কাহিনীগত কাঠামো দাঁড়িয়েছে তাতে প্রথমে অর্থাৎ মঙ্গল কাব্যের কিছু বৈশিষ্ট্য আছে যেমন প্রথমে যেই দেবতাকে বা যেই দেবতার পূজা বা যেই দেবীর পূজা পূজার জন্য তার কাব্য রচনা করেছে তার প্রশংসা বা বন্দনা করেন তারপর গ্রন্থ এই গ্রন্থটা কেন লেখেন সৃষ্টি রহস্য বর্ণনা মনুষ্য পূজা সৃষ্টি প্রজাপতি শিব ঋণ যজ্ঞ সতী দেহত্যাগ এগুলো হচ্ছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। দেখো বাংলা সাহিত্যে নানা শ্রেণীর কাব্যে মঙ্গল কথা কেবল বাংলা লৌকিক অর্থাৎ বিভিন্ন ধরনের কাব্যে মঙ্গল নামটি ব্যবহৃত হয় কিন্তু বাংলা লৌকিক দেবতাদের নিরচিত কাব্য পেজ নাম্বারটা একটু বললে ভালো হতো। পেজ 201 পেজ নম্বর 201 দেখো। আচ্ছা বৈষ্ণব সাহিত্যের আমার কথা কি বলা যাচ্ছে না? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো মঙ্গলের দেখো বাংলা লৌকিক দেবতাদের রচিত কাব্য অর্থাৎ বিভিন্ন কাব্যের সঙ্গে মঙ্গল কথাটি রচিত কিন্তু এই যে দেবতাদের রচিত না শুধুমাত্র দেবতাদের রচিত বা দেবতাদেরকে নিয়ে রচিত কাব্য আমরা বলছি মঙ্গল কাব্য। আচ্ছা বৈষ্ণব সাহিত্যে চৈতন্য মঙ্গল গোবিন্দ মঙ্গল প্রভৃতি মঙ্গল নামধেয় কাব্যের সঙ্গে মঙ্গল কাব্য সম্পর্ক নেই প্রকৃতপক্ষে মঙ্গল কাব্য পৌরাণিক ও লৌকিক মঙ্গল কাব্য দুই প্রকার পৌরাণিক এবং লৌকিক মঙ্গল কাব্য। আচ্ছা পৌরাণিক শ্রেণীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গৌরী মঙ্গল ভবানী মঙ্গল দুর্গা মঙ্গল অন্নদা মঙ্গল কমলা মঙ্গল গঙ্গা মঙ্গল চণ্ডী মঙ্গল ইত্যাদি। আর লৌকিক শ্রেণীর মঙ্গলের মধ্যে দেখো শিব মঙ্গল মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল শীতলা মঙ্গল রায় মঙ্গল শারদা মঙ্গল ইত্যাদি এগুলো হচ্ছে মানে দুই প্রকার এক হচ্ছে লৌকিক মঙ্গল এক হচ্ছে পৌরাণিক পৌরাণিক মঙ্গল যেখানে দেব দেবীর কাহিনী যে কাব্যে প্রকাশিত হয়। আর আমরা বলছি লৌকিক মঙ্গল কাব্য দেব দেবীর পাশাপাশি এই যে মানব সমাজের প্রথম যে কাব্যের মধ্যে উপস্থাপিত হয় ওটাকে বলছে লৌকিক মঙ্গল কাব্য। আচ্ছা তারপর খেয়াল করে দেখো এই বিষয়গুলা। আচ্ছা এখন মঙ্গল কাব্য বিষয়টা কি? মঙ্গল কাব্য বলতে যে কাব্য পাঠের মঙ্গল হয় এবং বলা হয় যে কাব্য এক মঙ্গলবার অন্য মঙ্গলবার পর্যন্ত পড়া হয় তাকে বলা হচ্ছে প্রেক্ষাপট রয়েছে। তো এই বিষয়গুলো আমরা এখন মানে সংক্ষেপে যতটুকু বলা যায় আমি চেষ্টা করছি। দেখো মঙ্গল কাব্যের রাজনৈতিক আমরা প্রত্যেকে জানি মঙ্গল কাব্য রচনার পূর্বে বা আমাদের মধ্যযুগের সূচনা লগ্নে
এই দেশে শাসন করতো যখন মধ্যযুগে 1204 খ্রিস্টাব্দে মুসলমান শাসকরা এই দেশে আসছে, তখন এই যে হিন্দু কবিরা বা হিন্দুরা তাদেরকে এই যে দেবীদের, অর্থাৎ এই যে মুসলমানদের অত্যাচার, কারণ হিন্দু এবং মুসলমান তখন দুটো ভিন্ন জাতি, এই যে এদের মধ্যে হিন্দুরা বা হিন্দু জনগণ বা হিন্দু কবিরা নিজেদের রক্ষা করার জন্য দেব দেবীর সাহায্য প্রত্যাশা করেন, এবং এই সাহায্য প্রত্যাশামূলক বা এই সাহায্যের জন্য এক শ্রেণীর কাব্য রয়েছে, তাই তাকে বলছেন বা বঙ্গকাব্য। বিভিন্ন সংখ্যা রয়েছে। এখন রাজনৈতিক প্রেক্ষাপটটা কি ছিল? সেই সময় আমরা জানি 1204 সাল থেকে শুরু হচ্ছে মুসলমান শাসকরা মুসলমান, কিন্তু দেশের প্রজাগুলো তারা হচ্ছে হিন্দু। এদের মধ্যে যে একটা ভীতি বা প্রথমে যে একটা ভীতিজনক অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে বা এর সাধন বা এর সমাধান কল্পে তারা হিন্দু দুর্বল, যেমন দুর্বল যখন সমস্ত অবলম্বন যখন বন্ধ হয়ে যায় তখন সে ধর্মশাস্ত্র, ঠিক সেই সময় এটাই ছিল যে রাজনৈতিক পরিবর্তন। হিন্দুদের পর সেন্দ্রদের পরাজয়ের পর মুসলমানের দেশের ক্ষমতা দখল করে নিতেন, সেখানে এই রাজনৈতিক একটা কারণ ছিল গুরুত্বপূর্ণ, যা মোগল কাব্য রচনা প্রশস্ত হয়েছিল। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রথমে যে বৈশিষ্ট্য সবার আগে বলতে যেটা প্রথমে মঙ্গল কাব্য ধর্মকে কেন্দ্র করে এবং একটা নির্দিষ্ট দেবতা, যেমন মনসা মঙ্গল, মনসা দেবীর পূজার জন্য রচিত হয়েছে। চণ্ডী মঙ্গল কাব্য, চণ্ডী অর্থাৎ দেবী দুর্গা, এই দুর্গার মাহাত্ম্য প্রচার করা বা এই মাহাত্ম্য প্রচার করার জন্য চণ্ডী মঙ্গল কাব্য হয়েছে। শিব মঙ্গল বা শিব বা আমরা বলছি মহেশ্বর বা এই শিবের পূজা প্রচার, শিবের পূজা পদ্ধতি এই বাংলার লোক সমাজের মাধ্যমে প্রচার করার জন্য শিব মঙ্গল কাব্যের উৎপত্তি হয়েছে এই বিষয়গুলো। আচ্ছা, মঙ্গল কাব্যের উৎসের সুপ্রাচীন ধর্মতার শাসনের বিরোধী, তাতে যে মঙ্গল কাব্যের যে কাহিনী যে উৎস, সেটা হচ্ছে হাজার হাজার বছর ধরে আমাদের সমাজে আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে, এই বিষয়গুলো বলা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের আর্য আগমনের পূর্বে এখানকার আদিম জনগণ নিজস্ব ধর্মদর্শ এবং দেবীর পরিকল্পনা অনুসারে ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন ধর্ম, ধরো বৌদ্ধ, ব্রাহ্মণ ধর্মের মাধ্যমে আর্যদের সাথে সংস্পর্শের ফলে তাদের আদিম যে দেব পরিকল্পনা ও ধর্ম সংস্কার করছে, তবে তারা তাদের নিজস্ব আদর্শ অনুসরণ করে লৌকিক দেবতাদের পূজা কর্তব্য মহিমা কাব্য কাহিনী পাশে দর্শন করেছেন। পরবর্তীকালে যে বিভিন্ন দেবতাদের সমাজের যে কাহিনী মঙ্গল কাব্য কলাবদ্ধ হয়েছে এবং মঙ্গল কাব্য পরে কিছু কবিরা ভাব অলঙ্কার মঙ্গল রচনা করেছে। আচ্ছা, এখন দেখো এই যে এই যে মধ্যযুগের যে মঙ্গল কাব্য, আমরা যে মঙ্গল কাব্য আলোচনা করবো পরে বৈশিষ্ট্য দেখো। এই যে বিভিন্ন ধরনের মঙ্গল কাব্যের মধ্যে প্রথম যে মঙ্গল কাব্যটা আমাদের সমাজে হচ্ছে মনসা মঙ্গল কাব্য এবং এটাই হচ্ছে আদি মঙ্গল কাব্য। আচ্ছা, দেখো আমরা বলছি এটাকে বলছে আদি মঙ্গল কাব্য, কেন বলছি? কারণ এই কাব্যের মাধ্যমেই আচ্ছা, এই কাব্যের মাধ্যমে মঙ্গল কাব্যের যে ধারা সেটা প্রথম বিকশিত হয়ে বাংলা বলছি মনসা মঙ্গল কাব্য, যাদের বই আছে 204 পেজ বের করে দেখো। আচ্ছা, 204 পেজ আমি বলছি 204 পেজ যাদের বই আছে দেখো একটু। আচ্ছা, 204 পেজ দেখো। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসে মনসা মঙ্গল কাব্যের সম্বন্ধে 5 প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে আমরা মনসা মঙ্গলকে বলছি 5 মঙ্গল কাব্য। আমরা জানি যে এই কাব্যের কাহিনী বাংলার আদিম লোক সমাজে প্রচলিত সর্বপূজা, অর্থাৎ এই যে বাংলাদেশে অনেক প্রাচীন কাল থেকে সাপকে পূজা করা হয়, এই যে সর্ব পূজার ঐতিহ্যের সাথে সম্পর্ক। কারণ হচ্ছে মনসা বলা হচ্ছে মানে সাপের দেবী বলা হচ্ছে মনসা, সাপের অধিষ্ঠাতা দেবী মনসা লৌকিক ভয় এই কথা থেকে মানুষের লৌকিক জীবনে যে ভয় ভীতি ভয় পায়, সাপকে দেখে সবাই ভয় পায়, এইটা থেকে এই যে মনসার রূপ হয়েছে। বা এই যে মনসার অপর নাম হচ্ছে কীর্তিকা ও পদ্মাবতী। মনসার আরো দুইটা নাম আমরা পাই, এক হচ্ছে কীর্তিকা ও দ্বিতীয় পদ্মাবতী। আচ্ছা, এই দেবীর কাহিনী নিয়ে রচিত কাব্য মনসা মঙ্গল নামে পরিচিত। কোথাও এই মনসা মঙ্গল কাব্য কোথাও বলা হচ্ছে পদ্মপুরাণ। আচ্ছা, তবে দেখো চাঁদ সদাগরের বিদ্রোহ এবং বেহুলার সতীত্বের কাহিনীর জন্য এই মনসা মঙ্গল কাব্যের কাহিনী আমি বলি যে চাঁদ সদাগর এই কাব্যের নায়ক, কারণ মনসা দেবী বলেছিল যে তুমি আমার পূজা করো, কারণ চাঁদ সেই সময় যারা বণিক বা যারা ব্যবসা করতো তারা ছিল সমাজের এলিট শ্রেণী সম্রাট, এবং তারা যদি পূজা করতো তাহলে ওই দেবী, কারণ এই মনসা তো লোক সব মানুষ মনসার পূজা করতো না, মনসা যদি চাঁদ সদাগর মনসার পূজা করতো তাহলে এই পূজা সমাজের সর্বস্তরের মানুষ করতো। তো এই তার পূজা প্রচারের জন্য সে বারবার চাঁদ সদাগরকে বলে, চাঁদ সদাগর যখন পূজা করতে অস্বীকার করে তখন তার সমস্ত 6 পুত্র
মারা যায় এবং সর্বশেষ যে পুত্র লক্ষ্মীন্দরের জন্ম হচ্ছে এবং এই লক্ষ্মীন্দরকে রক্ষা করার জন্য সে এমন তার বাসর ঘর তৈরি করছে কোনো মানে সূচ পরিমাণ ছিদ্র রাখে এবং সমস্ত কিন্তু বন্ধ করে দেয়। তারপরে যেহেতু মানুষ কখনোই দেবতার সঙ্গে যুদ্ধতে পারে না, এই জন্য মনসা তবু লক্ষ্মীন্দরকে দংশন করছে এবং তার স্ত্রী বেহুলা এই লক্ষ্মীন্দরকে বাঁচানোর জন্য যে বিভিন্ন পর্যায় অতিক্রম করে এক পর্যায়ে সে স্বর্গে গিয়ে তার স্বামীর জীবন এবং তার স্বামীর যে আরো 6 ভাই তাদের জীবনকে রক্ষা করে এবং নিজের স্বামীকে জীবিত দেখে এবং শেষে 400 টাকা পূজা করতে রাজি হয়। এর বিভিন্ন যে কাহিনী কাহিনী আরো বিভিন্ন কাহিনী সংমিশ্রণে আমরা প্রক্রিয়া পরে আসছে। দেখো এই দেবীর কাহিনী রচিত কাব্য মনসামঙ্গল নামে পরিচিত প্রথম পদ্ধতি উল্লেখ হয়েছে। 4 সওদাগরের বিদ্রোহ ও বেহুলা সতীপতি কাহিনীর জন্য মনসামঙ্গল সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন, কারণ 4 সওদাগর দেবী দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। মঙ্গলকাব্য ধারার মনসামঙ্গল বিশিষ্ট অর্জন করেছে নিহতের বিরুদ্ধে মানুষের বিদ্রোহের কাহিনীর জন্য, কারণ দেখো মানুষ যত সংগ্রাম করলো সেটা ভাগ করে 4 সওদাগর সে তার ভাগ সে দেবীর যে আদেশ সেটাকে নির্দ্বিধায় মেনে নিতে চায়নি এবং সে সবকিছু হারিয়ে ফেলছে, তবু দেবীর কথাই সে পূজা করতে পারেনি। আচ্ছা দেখো এর পেছনে আছে মুসলিম প্রভাব। এদেশে মুসলমান আগমনের পরিপ্রেক্ষিতের জন্য সমাজ ব্যবস্থা যে ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে ইসলামে বলেছে, তার হিন্দু সমাজকে রক্ষা করার প্রচেষ্টা পরিদামী মঙ্গল কাব্যের বিকাশ লক্ষ্য করেছেন। সম্পর্কে হুমায়ুন কবির বলেছেন, একদিকে পাঠান সুলতান বাংলাদেশ স্বদেশ করতাম পূজা মুসলমানের শাসক তারা কিন্তু দেশে যখন এসেছিল এবং দেশ জয় করার পর এই দেশকেই তাদের নিজের দেশ বলে কল্পনা করেছে এবং এই দেশেই তারা তাদের জীবন অতিবাহিত করেছে, এই দেশেই বিয়ে সন্তান সন্তান এবং এই দেশে তাদের নিজের দেশ কল্পনা করেছে। কিন্তু দেখো এই যে মনসামঙ্গলের কাহিনী মানব জীবন দোষের প্রাচুর্যের অসংখ্য অসংখ্য কবি মনসামঙ্গলের আমরা এই কাব্যের যে কাহিনী পাচ্ছি অসংখ্য কবি এই কাব্যের কাহিনী একই বিষয় নিয়ে, অর্থাৎ মনসামঙ্গল কাব্যের যে কাহিনী অসংখ্য কবি এই কাব্যের কাহিনী নিয়ে কাব্য রচনা করেছেন, কিন্তু সবার কাব্যে যে সার্থকতা হয়েছে তা না। তোমাদের এরপরে ক্লাস আছে আর ক্লাস আছে ভয়ানক ক্লাস, আর ক্লাসটা শেষ করে দেন। আচ্ছা তো আমরা তো তোমাদের বেশ সমস্যা নাই। দেখো মনসামঙ্গল কাব্যের কাহিনী মানব জীবনের অসংখ্য কবি এই কাব্য রচনা করেছেন। মনসামঙ্গল কাহিনী মানব জীবন রচনার প্রাচুর্য অসংখ্য কবিকে কাব্য রচনা উদ্ভূত করেছে। দেখো এই যত মঙ্গল কাব্য ছিল তার মধ্যে মনসামঙ্গল কাব্যের কাহিনী সবচেয়ে মর্মস্পর্শী, কারণ মানুষ দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে মানুষ তার ভাগ্যকে জয় করতে পারছে, যা অনেক কবিকে কাব্য রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল। আচ্ছা মনসামঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীন যে কবি তিনি হচ্ছে কানা হরিদত্ত বা কানা হরিদত্ত হচ্ছে মনসামঙ্গলের প্রাচীন কবি। মনসামঙ্গল কাহিনীর মানব জীবন প্রাচুর্য অসংখ্য কবিকে কাব্য রচনায় আকৃষ্ট করেছিল। ডক্টর দীনেশ চন্দ্র সেন ৬২ জন কবিকে উল্লেখ করেছেন, অর্থাৎ ৬২ জন কবি মনসামঙ্গলের কাহিনী নিয়ে। তোমরা কি আমার কথা শুনছো না অন করে রেখে দিয়েছো? কোনটা শুনতে পারতেছি স্যার? শুনছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা মানে ফোন দেখে আবার আপনার কথা লাভ ভাই আচ্ছা। স্যার শুনতে পাচ্ছি। তাই না? আচ্ছা দেখো সবাই আছে স্যার, শুধু পাবেল স্যার আছে। পাবেল আছো? না স্যার, পাবেলকে মিস করতেছি স্যার। পাবেলকে কিন্তু পার্সেন্ট দেবো না আমি। আচ্ছা দেখো মঙ্গল কাব্যের আদি কবি হিসেবে কানা হরিদত্তকে মনে করা হয়। ৫৫ শতকের শেষ ভাগে কবি বিজয় গুপ্ত আদি কবি হিসেবে হরিদত্তের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ দেখো মনসামঙ্গলের কাব্যকে ডক্টর দীনেশ চন্দ্র সেন ৬২ জন কবির কথা উল্লেখ করেছেন, সবচেয়ে প্রাচীন কবি হচ্ছে কানা হরিদত্ত। এবং কিন্তু কানা হরিদত্ত আদি কবি হলো বা প্রাচীন কবি হলো এর সর্বশ্রেষ্ঠ কবির নাম বিজয় গুপ্ত, যিনি বিজয় গুপ্তই কানা হরিদত্তের কথা স্মরণ করেছেন। তিনি মনসামঙ্গলের কবি হিসেবে কানা হরিদত্তকে মেনে নিয়েছে। দেখো কানা হরিদত্ত সম্পর্কে বিজয় গুপ্তর একটা মন্তব্য, সেটাকে দেখো, মূর্খে রচিল গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। হরিদত্ত যত গীত লুপ্ত হইল কালে, জোড়া গাথা নাহি কিছু ভাবে মরে চলে, কথার সঙ্গতি নাই নাহি কিছু স্বর, এক গাইতে আর গায় নাহি মিথ্যাক্ষর, গীতে মতি না দেহ কেউ মিশাল
লাফাল দেখিয়ে শুনিয়ে মোর উপজে বেতাল, এই বিষয়গুলো অর্থাৎ। তো তারপরে যে এক কবির পরিচয় পাঠানো হচ্ছে নারায়ণ দেব। মনসামঙ্গল অন্যতম শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে নারায়ণ দেব। আদি কবি হরিদত্তের পরেই নারায়ণ দেবের নাম উল্লেখযোগ্য। কবির কাব্য বাংলা ও আসামে ব্যাপক, এই নারায়ণ দেবের কাব্য বাংলাদেশ এবং আসাম এই দুই অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আচ্ছা, তারপর দেখো চাঁদ সাধকের পুরুষ চরিত্র অঙ্কের মাধ্যমে যুগ চেতনার বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে নারায়ণ দেব কবি চাঁদ পেজ নাম্বারটা বললেন একটু। আচ্ছা, এটা 208 নম্বর পেজ। আমি পেজ নাম্বার বলছি না, একটু জাস্ট আমাদের মূল কাহিনীগুলো বলার চেষ্টা করছি যতটুকু বলা সম্ভব হবে। এই জন্য পেজ নাম্বার সবসময় ঠিক থাকছে না। দেখো, আচ্ছা, বাংলা সাহিত্যে সন্ধ্যা অর্থাৎ তিনি যে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে, আমরা কানা হরিদত্ত এবং নারায়ণ দেবকে বলছি, কিন্তু মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মানে হচ্ছে বিজয়গুপ্ত, এবং তিনিই প্রথম বাংলা সাহিত্যে সাল তারিখ অর্থাৎ বিজয়গুপ্তের যে কাব্য মনসামঙ্গল কাব্য, সেই কাব্যে সাল তারিখ সহ তার কাব্য রচিত বা তার প্রথম কাব্যের রচয়িতা হচ্ছে বিজয়গুপ্ত। তার কাব্যে নিজের পরিচয়, তিনি তার কাব্যের রচনার সময় নিজের পরিচয় মুল্লুক ফতেবাদ বঙ্গবরা তকসিম, পশ্চিমে ঘাগর নদী, পূর্বে ঘণ্টেশ্বর, মধ্যে তুলসীগ্রাম পণ্ডিতনগর। দেখো কোথায় তার গ্রাম, পূর্বে কোন নদী পশ্চিমে কোন নদী, এই সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিচ্ছে, যা তার কবি হিসেবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখতেন, তার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখেছেন, তার চিঠি দুইটা করে কপি করতেন, তার বন্ধু চিঠি লিখতেন, এবং তার সমগ্র চিঠি বা অধিকাংশ চিঠিগুলো কিন্তু পরবর্তী পাওয়া গেছে। একটা মানুষ নিজেদের সম্পর্কে কতটা সচেতন হলে এরকম বিষয়গুলোকে লক্ষ্য করা যায়। তো বিজয়গুপ্ত তার কাব্যের সন তারিখ এই বিষয়গুলো কি করেছিলেন। তো দেখো, বিজয়গুপ্তের পরিকল্পিত দেব চরিত্র তৎকালীন সমাজের জীবন ও মানব চরিত্র সংরক্ষিত হয়েছে। কাহিনীর পরিকল্পনায় যেমন বৈচিত্র্য আছে, তেমনি ছন্দের থেকে তিনি বৈচিত্র্য সৃষ্টি করেছিলেন। উপমা প্রয়োগে তার অভিনবত্ব ছিল, তিনি অলঙ্কার সম্মত অলঙ্কার প্রয়োগ করে নিজের অভিজ্ঞতা থেকে উপমা সংগ্রহ করেছিলেন। তার অর্থাৎ তিনি উপমা অলঙ্কার এইগুলো প্রয়োগ করে তিনি তার মৌলিক প্রতিভার পরিচয় দিতে সক্ষম হয়েছে। বিজয়গুপ্তের পরে একজন বিখ্যাত কবি বা কয়েক সমসাময়িক কবি, নাম হচ্ছে তার নাম বিপদাস পিপলাই। তিনি বিজয়গুপ্তের মনসামঙ্গল রচনার 1 বছর পর তার দেখো কাব্যের কাহিনী কিন্তু অনেক সময় একই কাহিনী রচিত করেছেন, কিন্তু অনেক সময় কবিরা তাদের কাব্যের নাম চেঞ্জ করে দিয়েছেন। যেমন বিজয়গুপ্তের কাব্যের নাম ছিল মনসামঙ্গল, কিন্তু বিপদাস পিপলাই যিনি বিজয়গুপ্ত সমসাময়িক বা 1 বছর পরে কাব্য রচনা করেছেন, তার কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। কবি নিজে পরিচয় দিয়েছেন পণ্ডিত পণ্ডিত সুদ বিপুদাস নাম, চিরকাল বসতি বাদুলা বটগ্রাম, তার গ্রামের নাম সম্পর্কে বলেছেন। তারপরে দেখো, মনসামঙ্গল অন্যতম শ্রেষ্ঠ কবি দ্বিজ বংশীদাস, তিনি কিশোরগঞ্জ, এই দ্বিজ বংশীদাসের বাসা ছিল কিশোরগঞ্জ জেলায় পাতোয়ারি গ্রামে। ডক্টর আশুতোষ ভট্টাচার্য পারিপার্শ্বিক ঘটনা বিবেচনা করে দ্বিজ বংশীদাস 17 শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিল বলে মনে করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অনুসারে দ্বিজ বংশীদাস পদ্মপুরাণ, এই দ্বিজ বংশীদাস তার কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। আচ্ছা, তো এরকম দেখো বিভিন্ন কবিরা কাব্য রচনা করছেন, এবং কাব্য রচনা করে তাদের যে কাব্যের যে বৈশিষ্ট্য, সব ক্ষেত্রে কিন্তু একাধিক কবি কাব্য রচনা করছেন, কিন্তু কাব্যের নিজেদের বা কাব্যের নামের পরিবর্তন হচ্ছে, কিন্তু মূল যে কাহিনীতে ঠিক রয়েছে। তারপরে আমরা পাচ্ছি কেতদাস ক্ষেমানন্দ, দ্বিতীয়ত আমাদের 4:45 একটা ক্লাস ছিল। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখেন। ঠিক আছে, আমার ক্লাস তো আমার আছে, আমার ক্লাস নাই, আমার তো বাচ্চাটা পড়ে গেছে আমাদের ক্লাস। এই নিয়োজনকে সমস্যা নিয়ে আমরা প্রথম ক্লাসটা দেরি করে ফেলছি। শোনো, আগামী শুক্রবার কি তোমাদের পরীক্ষা হবে? মানে আগামী শুক্রবার কি ছুটি আছে কোনো? আগামী শুক্রবার এখনো বলা যাচ্ছে না স্যার। আগামী বৃহস্পতিবার যদি সমাবর্ত হয়, সম্ভবত 10 তারিখ, আগামী বৃহস্পতিবার। আগামী শুক্রবার হচ্ছে শুক্রবার 10 তারিখ। আগামী শুক্রবার 10 তারিখ। শোনো, তোমাদের যদি আগামী 10 তারিখে যদি ছুটি না থাকে সরকারি, আগামী 10 তারিখ আগে 10 তারিখ যদি ছুটি না থাকে, তখন তো ক্লাস হবে, তাই না? জি স্যার, 10 তারিখ ছুটি না থাকলে ক্লাস হবে। আচ্ছা, আমি তোমাদের এই দুটো মানে স্লাইডে শীটটা রেডি করতে স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দেন স্যার, আর আজকে প্রেজেন্টটা একটু কিভাবে কাউন্ট করবেন স্যার? আচ্ছা, তোমরা একটু 2 মিনিট থেকে বসানো করতে একটু না আচ্ছা, প্রেজেন্টটা আমি লিখছি স্যার, ওইটা আপনাকে মেইল করে পাঠিয়ে দিচ্ছি। স্যার তাহলে ওই যে আচ্ছা, যারা রুকায়া জান্নাত আছে একজন, তারপরে সাদিয়া রহমান মুন্নি, পল্লব। আমি এই ও আমাদের ব্যাচের না, অন্য গ্রুপে, অন্য গ্রুপে আমাদের ইসে তো আছে, এই যে রুকায়া জান্নাত আছে, তাপস,
রোকায় জান্নাত, জান্নাত তাপস, শারমিন আক্তার। ইকবাল হোসেন আছে, আশরাফুল আছে। আচ্ছা স্যার বললেন আচ্ছা তোমরা আমাদের তোমাদের সেকশনে যারা আছে তারা এই গ্রুপ থেকে এবার বের হয়ে যাও